নীল, একটা কথা জানো, স্বাধীনতা অর্জন করা সে রক্ষা করা কঠিন। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। নীলা, আমি তোমার সাথে মোটামুটি অনেক সময় কাটিয়েছি। নীলা, তুমি যখন বলতে আমি কোথাও চলে গেলে আমাকে সেখান থেকে যেভাবে পারো নিয়ে আসবে, তখন আমার খুব অহংকার হতো। আনলে আবার কি হবে? আমার একই কথা, নির্বাচন করো না, সেরকম কথা তোমাকে শুনতে আর হবে না। আমি চলে গেলাম। এটা প্রস্রাব করার জায়গা? তো কোনটা? আপনার বাড়িতে আসবো প্রস্রাব করার জন্য? আয় তোরে জুতো পিঠা করব। এখন যদি জুতোটা শরীরে পড়তো? শরীরে পড়লে তো আমি কি করব? আপনি কি করবেন মানে? বেয়াদব মেয়ে। তুই কি আমাকে বেয়াদব বললি? তোর সাহস তো কম না। এবার আবারও থুতু দিল উপর থেকে। আমি সরে যাওয়ার কারণে শরীরে পড়েনি। ফাজলে আমার একটা লিমিট থাকা দরকার। ফালতু মেয়ে। তুই আমাকে ফালতু বললি? সাহস থাকলে তুই দাঁড়া, আমি নিচে আসছি। কি করবেন আপনি? যত সব ফালতু মেয়ে। তুই আবার আমাকে ফালতু বললি? তোর যদি সাহস থাকে তুই 2 মিনিট দাঁড়া। কি করবেন আপনি? কি করবেন? তুই জানিস আমি কে? কি আবার আপনি? একটা ফালতু মেয়ে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর খবর আছে। তুই শুধু একটু দাঁড়া, আমি নিচে আসছি। আসেন, আপনি কি করবেন? দেখলাম মেয়েটা জানালা থেকে সরে গেছে। তার মানে সত্যি সত্যি নিচে আসছে। এলাকায় নতুন আসছে, কারোর সাথে পরিচয় নেই। কি করব? আমি তো মেয়েটাকে রাগিয়ে দিয়েছি। কি করব? তাহলে চলে যাই। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আমি এই চিপা থেকে অন্য আরেক চিপায় ঢুকে গেলাম। দেখতে লাগলাম মেয়েটা এসে কি করে। একটু বর্ষে দেখি একা আসে নাই, সাথে 6-7 জন, প্রত্যেকের হাতে লাঠি। আমার দেখে তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আল্লাহ আমারে রক্ষা করছে। ওখানে থাকলে এতক্ষণে হসপিটালে থাকতাম। এখানে থেকে আর লাভ নাই। দিলাম এক দৌড়। দৌড়ে বাসায়। গেটে বাবার সাথে দেখা। আমায় দৌড় দেখে বলল, কিরে এভাবে দৌড়াতেছিস কেন? আরে বাবা, কুকুর। তুমি তো জানোই আমি কুকুর দেখে ভয় পাই। তুই আবার কুকুর কবে থেকে ভয় পাস? আরে বাবা, পাগলা কুকুর। পাগলা কুকুরকে ভয় কে না পায়? হয়েছে, বুঝছি, ঘরে যা। যাচ্ছি। আমি রুমে গেলাম। কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে পাগলা কুকুর। কি কামড় দিছে? কোথায় দেখি? আরে না, খাবার দাও, খিদা লাগছে। দিচ্ছি। আমি আমার ঘরে চলে আসলাম। এবার আসুন পরিচয়টা দিয়ে নেই। আমি মুরাদ। এবার বয়স 24-এ পড়েছে। অনার্স 3rd ইয়ারে। আমাদের বাড়ি নরসিংদী। ঢাকায় ছোটোবেলা থেকেই ভাড়া থাকি। এই এলাকায় নতুন উঠেছি। মা ডাক দিল, গেলাম খেতে। খাওয়া দাওয়া করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকাল। বিকালে মা বলল, যা তো মুরাদ, বাজার থেকে দুধ নিয়ে আয়। আমি পারবো না, আপুকে পাঠাও। কি তুই ছেলে হয়ে তোর আপুকে বলছিস বাজারে যাইতে? তাড়াতাড়ি যা, নয়তো তোর বাবাকে বলে দিব। ওকে, যাচ্ছি। সে কি করে? শুধু বাসায় শুয়ে শুয়ে ঘুমায়। তুই কি ভুলে গেছিস তোর বোন যে চাকরি করে? কিসের চাকরি করে? যা চুপচাপ বাজারে যা। আমি বাজারে চলে আসলাম। দুধ কিনলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। পরদিন সকালে বড় বোন তাসপেশি ডেকে দিয়ে বলল, ভাই একটু দোকানে যাবি? কেন? আমার না দোকানে রুটি খেতে খুব মন চাইছে। তো আমি কি করব? একটু এনে দে না। 150 টাকা লাগবে। তুই যাবি আর আসবি, এখানে তোর 150 টাকা লাগবে কি করে? তোর 2টা রুটি 30 টাকা, আসা যাওয়ার ভাড়া 40 টাকা। আমি 2টা রুটি খাবো, সেখানে 30 টাকা, মোট 100 টাকা। আর আমার চার্জ 50 টাকা, মোট 150 টাকা। আমি এত টাকা দিতে পারবো না, 100 টাকা নে। কোনো কম নাই। তুই যা তো, আমি একটু ঘুমাই। এই নে 150 টাকা, দেখবি এর বিচার আল্লাহ করব। দিলে তো ছোট ভাইকেই দিচ্ছিস। হয়েছে, এবার যা। আমি রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে থেকে রুটি খেয়ে তারপর আপুর জন্য কিনে নিলাম। ভাবলাম হেঁটেই চলে যাই, শরীরের ব্যায়াম হলো, টাকাটাও বাঁচলো। তাই হাঁটা ধরলাম। হেঁটে অনেকখানি সামনে চলে আসলাম। কে জানি পিছন থেকে ঢাক দিল, মনে হচ্ছে কোনো মেয়ের গলা। আমি দাঁড়িয়ে গেলাম। ওই পিচ্ছি, দাঁড়া। কে পিচ্ছি? সাবধানে কথা বলবেন। আপনি পিচ্ছি? আমি তাকে দেখি গতকাল সকালের মেয়েটা। মনে মনে ভাবলাম, এইবার কি হবে? আবার এখন বললাম পিচ্ছি। কি? আবার তুই আমাকে পিচ্ছি বললি? আপনার সাথে আগে আমার দেখা হয়েছিল নাকি? আমার সামনে ভাব ধরবি, দাঁত সবগুলো ফালাই দেব। তুই তো গতকাল সকালে আমাকে ফালতু বলেছিলি। কে বলেছে আপনি ফালতু? আপনি কত কিউট। আসলে মেয়েটা অনেক সুন্দরী। এইসব বলে লাভ নেই। কোথা থেকে জানি এক ছেলে এসে বলল, বড় আপু, কি হয়েছে? তার সাথে রাগারাগি করছো কেন? কোনো বেয়াদবি করেছে? বেয়াদবি করেছে মানে? গতকাল আমাকে ফালতু বলেছে। কি? তুই ফালতু বললি আমাদের এলাকার বড় আপুকে? জানিস সে কে? সে আমাদের সবার বড় আপু। এলাকার সবাই তাকে বড় আপু বলে ডাকে। আর তুই কি না ফালতু বললি? ভাই আমি এলাকায় নতুন আসছি, তেমন কাউকে চিনি না, ভুল হয়ে গেছে আপু। আপু কি? বড় আপু বল। কোনো মাফ নেই। এখানে দাঁড়িয়ে 10টা কান বদলবি, তারপর যাবি। বড় আপু আমাকে মারেন, কিন্তু কান বদলে নিতে পারবো না।
তুই অনেক চালাক, তাই গতকাল তুই চলে এসেছিলি, না হলে তুই এতক্ষণে হাসপাতালে থাকতি। তোকে শুধু জাস্ট বললাম কান বোধ নিয়ে নিতে। তোর কত ভাগ্য। আমি কান বদনি নিতে পারবো না। বড় আপুর মুখের উপরে কথা। দেখ, তোকে কান বদলে নিতেই হবে, আগে হোক পরে হোক। এর থেকে ভালো তাড়াতাড়ি নিয়ে ঝামেলা থেকে মুক্ত হ। আমাকে মেরে ফেললেও আমি কান বদনি নিব না। আর আমার তো প্রথমবার ভুল হয়েছে, প্রথমবার তো সবাইকে মাফ করা যায়, দ্বিতীয়বার ভুলের শাস্তি দিয়েন, আমি যাই। তোর কি আমাকে একটুও ভয় করছে না? ভয় কেন করবে? আপনি কে বাঘ না ভাল্লুক? তুই জানিস আমি একটা ফোন দিলে শত শত ছেলে চলে আসবে। তো আমি কি করব? আমি যাই। এই বলে আমি হাঁটা ধরলাম। ছেলেটা এসে আমার কানে ধরে আবার বড় অপুর সামনে নিয়ে গেল। আমার সাথে তুই আবার বেয়াদবি করছিস, সেজন্যই তুই 20টা কান বদলে নিবি। মগের মল্লুক, বললাম না আমি মরে গেলেও কান বদনি নিব না। তোর নিতেই হবে। নিব না। তোর হাতে ওইটা কি? আপুর জন্য রুটি কিনেছি। সুমন, তোর কাজ শুরু কর। একটু পর আরও 4-5 জন ছেলে আসলে দুইজন দুই দিক থেকে কান ধরে নিচে টানতে থাকে। টানের কারণে বসে পড়ি, তারা আবার উপরে টানতে থাকে। আমি আবার দাঁড়িয়ে গেলাম। এভাবে আমাকে 20 বার উঠবোস করায়। কষ্টে আর ব্যথায় আমার চোখে পানি চলে আসে। কান বদনি শেষ করেই আমি কিছু বললাম না, সোজা হাঁটা ধরলাম। এমন বর্বর মানুষ আমাদের সমাজেও আছে। বড় আপু, তোমাকে আমি দেখে নেব। আমার শরীরে শীতের কাপড় ছিল, তাই কান ডেকে বাসায় প্রবেশ করলাম। আপুকে এনে তার রুটি দিলাম। মনে মনে বললাম, তোর দোয়া কবুল হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। রুমে এসে শুয়ে রইলাম। সারাটা দিন ঘরেই কাটিয়ে দিলাম। বিকেলে বাসার ছাদে গেলাম, গিয়ে দেখি 3 জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে। সবগুলো মনে হয় বিষের নিচে। আর নিচে 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ছেলেগুলো চলে যায়, আর মেয়েগুলো আমার দিকে বাঁকা চোখে তাকায়। তারাও চলে যায়। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। একটু পর আরও 2টা মেয়ে আসলো। আমি দেখেই চিনতে পারলাম তাদের মধ্যে একজন বড় আপু। মেজাজ বিগড়ে যায়। বড় আপু আমাকে দেখে বলল, তুই এখানে? তোর কি লজ্জা শরম কিছুই নাই? আমি কিছু বললাম না, কারণ এখন আমার মুখ থেকে সোজা কথা বের হবে না। উল্টাপাল্টা বললে আবার ঝামেলা। তার সাথে যে মেয়েটা আসছে সে বলল, তোর সাথে কিছু হয়েছে? আর ওরা আমাদের পাশে নতুন উঠেছে, অনেক ভালো ফ্যামিলি, সবার সাথে ভদ্রভাবে কথা বলে। আর ওর বড় বোনের সাথে তো আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ভালো না চাই, পুরো একটা ফালতু। সকালে আচ্ছা মতো ধুলাই দিচ্ছি। কি, তুই তাকে মারছস? ছেলেটা অনেক ভালো। আমি হেঁটে তাদের কাছে গেলাম। গিয়ে মেয়েটাকে বললাম, আপু আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস। আসলে আপনার বান্ধব অনেক ভালো, এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। বড় আপু, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার মতো মেয়ে দেশে প্রয়োজন। হয়েছে, আর বলতে হবে না, তুই যা। আপনার সাথে একটু কথা ছিল। মেয়েটাকে দেখে বললাম, কি কথা? আপু আপনার নামটা কি? জোসনা আক্তার। অনেক সুন্দর নাম। আপনি যেমন, আপনার নামটাও সেরকম। আসলে আপনি অনেক সুন্দরী। আসলে একটু সুন্দরী না, বড় অপুর থেকে অর্ধেকও না। বড় অপু যাতে ভিতরে ভিতরে জ্বলে, সেজন্য বলতেছি। থ্যাঙ্কস, এই প্রথম আমার নামের কেউ প্রশংসা করলো। আপু আমি চাই আজকের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাক, সেজন্য আপনার আমার ছোট্ট একটা সেলফি। আমি আর চোখে তাকে দেখি বড় অপুর মুখ লাল হয়ে রয়েছে। আমি মোবাইল বের করে জ্যোৎস্নার সাথে সেলফি নিলাম, নিয়ে চলে আসলাম। এখানে এটা বড় অপুর জন্য খুবই লজ্জাজনক বিষয়, কারণ বড় অপুর সামনে তার থেকে অসুন্দরী মেয়েকে প্রশংসা করলাম। সেলফি তোলার সময় বড় অপুকে বাদ দিলাম। কি লজ্জাকর একটা বিষয়। বড় অপু কিছু হলেও বুঝবে। দেখলাম আমার আপু আসলো। আমার আর বড় বোনের বয়স 2 বছরের ডিফারেন্ট। ভাবলাম এলাকায় আসলাম, একটাও তো বন্ধু নাই, জোগাড় করতে হবে। আগামীকাল ভার্সিটি আছে। প্রতিদিনের মতো রাতটা কেটে গেল। কীভাবে যে রাত কাটে সিঙ্গেলাই ভালো করে জানে। আজকে ভার্সিটি গেলাম। ভার্সিটি শেষ করে বিকেল হয়ে গেল। হেঁটে হেঁটে আসছি, এলাকায় ঢুকে গেলাম। সন্ধ্যা ছুঁই ছুঁই একটা মেয়ের উপর আমার চোখ আটকে গেল। দেখি বড় অপুর সাথে 2টা মেয়ে, একটা ছেলে, তারা বসে বসে সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম এই মেয়েটা কেন যে আমার সামনে পড়ে। ভাবলাম আসলেই মেয়েটার অনেক পাওয়ার এলাকায়। জীবনের প্রথম দেখলাম কোনো মেয়ে এলাকার লিডার। না, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, কিভাবে সে অবস্থায় আসলো। মেয়েটিকে দেখে আফসোস হচ্ছে, মেয়েটা শেষ পরিণতি অনেক খারাপ হতে যাচ্ছে। যাই হোক, আমি মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আমাকে চিনে ফেললো আর ডাক দিল, ওই ছেলে, এদিকে আয়। আমি কাছে গেলাম। জি বলেন। তোর নাম কি? মুরাদ। সিগারেট খাস? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি স্মোক করি মাঝে মাঝে। বড় অপুর হাতে বেনসন সিগারেট, যেটা আমার প্রিয় সিগারেট। লোভ সামলাতে পারছি না। না, এখানে কোনোভাবে খাওয়া যাবে না। যদি বাবার কানে যায় আমি স্মোক করছি, আবার এলাকার গুন্ডি মেয়ের সাথে, তাহলে আর রক্ষা নাই। তার চেয়ে ভালো না করে দিই। না, করি না। নে আজকে কর। না, আমি খাই না। আরে নে বেটা, আপু তার নিজের মুখে সিগারেট দিতে যাচ্ছে নে। এমনটা সৌভাগ্য কয়জনের হয়? না, আমি চাই।
আমি চলে আসলাম। সিগারেটের গন্ধে আমার মাথা ঘুরাচ্ছে। তাড়াতাড়ি এক দোকানে গিয়ে বেনসিন সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। মাথাটা ঠান্ডা হলো। তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। পরদিন ভার্সিটি গেলাম। আসার সময় একটা ছেলেকে ধরলাম। ছেলেটাকে আগে বড় অপুর সাথে দেখেছি। কেমন আছো ভাই? ভালো, কিছু বলবেন? না, তেমন কিছু না। তোমার নাম কি? আমি সাজিদ। আমাকে তো চিনোই। চিনি তো, কিছু বলবেন না আমি যাব? স্মোক করো? হুম। চলো। আমি আর সজীব এক দোকানে গেলাম। গিয়ে দুজন সিগারেট নিলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি এলাকার স্থানীয়? হুম। বড় অপু তোমার কি হয়? কিছু না, এলাকার বড় বোন, সম্মান করি। তার ফ্যামিলি সম্পর্কে একটু বলবা? সাজিদ কিছু বলছে না, মনে হয় ভাবছে। একটু পর বলল, তার বাবা এই জেলার প্রশাসক। তার মা তেমন কিছু করে না, তার বাবার অনেক পাওয়ার। ছোটবেলা থেকেই আমাদের প্রিয় ছিল বড় অপু, তাই বড় হওয়াতে আমরা তাকে সবাই সম্মান করি। ভালো। বড় অপুর বিয়ে হয়েছে? না, 2বার বিয়ে ঠিক হয়েছে, পরে কোনো এক ভুল বোঝাবুঝির কারণে বিয়ের দিনই বিয়ে ভেঙে যায়, এই আর কি। উনি এত দুঃখ কষ্টের মাঝে নিজেকে ঠিক রাখে কি করে? তা তো বলতে পারি না। কোথাও না, যাচ্ছি না। এই সামনে। যাও, দেখা হয়ে ভালো লাগলো। সাজিদ চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, কারণ বড় অপু সম্পর্কে মোটামুটি সব জানা হয়ে গেল। মেয়েটার ব্যাকগ্রাউন্ড তো ভালো। বড় অপু দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। তাকে এই পথ থেকে ফিরে আনতে হবে। তার আগে বড় অপুর মন জয় করতে হবে। আমি বাসায় আসলাম। এসে বিকেলে ছাদে গেলাম। ছাদের এক কোনায় বসে মোবাইলে গেম খেলছে। একটু পর দেখলাম জ্যোৎস্না আসলো। আমাকে দেখে আমার কাছে এসে হুমড়ি খেয়ে বলল, মুরাদ, তোমাকে তো আমি দেখি না। কই, আমি তো বাসায় আছি। বড় অপু আসেনি? না, আমি তো আছি। মনে মনে, তোর সাথে কে কথা বলে? ওকে, আম্মু ফোন করেছে, আমাকে এখন যেতে হবে। আর একটু থাকো। আম্মুর সাথে দেখা করে আসি। আমি চলে আসলাম। মনে মনে বলতে লাগলাম, বোরিং মেয়ে একটা। গতকাল তো কথা বলছিলাম বড় অপুকে রাগানোর জন্য। ভাবলাম একটা প্রেম করাই দরকার। সারাটা জীবন সিঙ্গেলই থেকে গেলাম, কিন্তু করলে অন্তত সিনিয়র মেয়ের সাথে, জ্যোৎস্নার সাথে না। আমার একটুও ভালো লাগে না, কেমন যেন। আমি বাসায় এসে রাতটা পড়ালেখা করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে গেলাম ছাদে, হাঁটাহাঁটি করলাম। কে দেখি একটা মেয়ে ছাদের কোণায় বসে আছে। আমি ভাবলাম সকাল সকাল ছাদে কি করে। নিচে তাকে দেখি একটা ছেলে। আমি বুঝতে পারলাম ভালোবাসার টানে শীতকে হার মানিয়ে চলে এসছে। আমি আশায় যে তাদের সমস্যা হয়েছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমাকে দেখে মেয়েটাও চলে যায়, আবার ছেলেটাও। দুজনেরই মন খারাপ। আমি কিছুক্ষণ ছাদ থেকে তারপর নিচে চলে আসলাম। আজকে ভার্সিটি গেলাম না। দুপুরের দিকে গেলাম ছাদে কাপড় নিয়ে। একই অবস্থা, একটা ছেলে আর মেয়ে। আমাকে দেখে আবারও চলে যায়। বিকেলে গেলাম, গিয়ে দেখি 3 জন। আমি তাদের সমস্যা করলাম, ভাবলাম আর ছাদেই যাব না। যাই হোক, দিনটা কেটে গেল। পরদিন মানে আজকে ভার্সিটি যাচ্ছি। রাস্তায় এক কোণার বেঞ্চে দেখি বসে বসে সিগারেট টানছে। শরীরে শীতের কাপড় নেই। আমি ওভারটেক করে চলে যাচ্ছিলাম। আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? তুই আমার সম্পর্কে সাজেদকে কি উল্টাপাল্টা জিজ্ঞেস করছস? উল্টাপাল্টা না আপু, আমি শুধু জিজ্ঞেস করছিলাম আপনি কি করে এত সম্মানিত হলেন। এসব জেনে তোর কি লাভ? এলাকায় থাকি, বড় অপুদের সম্পর্কে কিছু জানতে হয় না? আর কিছু জিজ্ঞাসা করস নাই? হুম। আর কি জিজ্ঞাসা করছস? আপনি বিয়ে করছেন কিনা? এসব জেনে কি লাভ? বিয়ে করবি আমাকে? না। তা তো করবিও না, কারণ আমি বুইড়া। তো খুঁজুস কষি মেয়ে। হুম। নে ধর সিগারেট খা। না। ভাব ধরস সাজিদের সাথে খাস নাই? হ্যাঁ। এখন খা আমারটা। এখন পারবো না। কেন? কারণ আপনি এত বড় মানুষ, সামনে দাঁড়িয়ে সিগারেট খাবো আমি পারবো না। এই কথাটা আমার ভালো লাগলো। আমি যাই। কই যাবি? ভার্সিটিতে। কিসে পড়স? 3rd ইয়ার। তুই কি আমার সাথে রাগ করে আসছস? কেন? কারণ আপনি ওই দিন আমি মাপ চাওয়ার পরে মারছিলেন। ওকে, সেজন্য এখন আমাকে তোর কাছে মাপ চাইতে হবে নাকি? ওকে স্যার, সরি। যান, মাফ করে দিলাম। তোর মুখে হাসি দেখেই বুঝতে পারলাম আমি বড় আপু হয়ে সার্থক। জ্যোৎস্নার সাথে কেমন চলছে? আমি এখন চিন্তায় পড়ে গেলাম, কি বলবো। ও তো আমার বড় আপু, বড় আপুর সাথে কি আবার। যা, তোর না ভার্সিটি আছে? আমি যাই। এই বলে চলে আসলাম। ভার্সিটি শেষ করে বাড়ি ফিরছি। 3 জন ছেলে এসে আমাকে ধরে ফেললো। আমার শার্টের কলার ধরে বলল, তোর জন্য শান্তিমতো প্রেমও করতে পারি না, তোর আজ খবর আছে। দেখো, আমি তোমাদের বড়, আমার সাথে তোমরা বেয়াদবি করতে পারো না। ভাই, আমরা যে সময় যাই তখন তুই কেন হাজির হোস? ভাই, আমি তোমাদের সমস্যা বুঝতে পারছি, আমি আর সাথে যাব না। এখন কলার ছাড়ো। ছাড়বি না। আজকে তোদের এমন অবস্থা করব যেগুলো দেখে আমাদের যে ভাববে আমরা তাদের অনেক ভালোবাসি।
আমার কি মনে হয় জানিস, সে একটু পর পর ছাদে যায়। মনে হয় আমাদের গার্লফ্রেন্ডের মধ্যে থেকে কাউকে পটাতে চায়। চোখ তুলে নিব কারোর দিকে তাকালে। দেখো, আমি এলাকায় নতুন আসছি, নতুন, কিছুই বুঝি না। ভুল টুল হয়ে থাকলে ক্ষমা করে দাও, এখন কলার ছাড়ো। যা, ক্ষমা করে দিলাম। রাজীব, কলার স্যার। রাজীব নামক ছেলেটা, মানে প্রথম ছেলেটা কলার ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ধাক্কা আর কয়েকটা কিল আর লাথি মেরে পালিয়ে যায়। আমার মনটাই খারাপ হয়ে গেল। এলাকায় নতুন আসছে বলে আর কত বিপদের সম্মুখীন হতে হবে কে জানে। শরীরটা ব্যথা করছে। আস্তে আস্তে হাঁটছি, হেঁটে বাড়ির অনেক কাছাকাছি চলে আসলাম। রাস্তার পাশে এক বেঞ্চে বসে আছে বড় আপু। বড় আপুর সকালবেলার আচরণ আমার খুব ভালো লেগেছে। বড় অপুর কাছে বিচার দেব এই ভাবার সাথে সাথে বড় অপু রাগ দিল। দূর, আজ পর্যন্ত বড় অপুর নামটাই জানা হলো না। আমি কাছে গেলাম। বড় অপু বলল, কি রে, তুই ভার্সিটিতে গেলি হাসি মুখে, আর এখন এইভাবে মনমরা কেন? কি আর বলবো আপু, এলাকায় নতুন আসছে বলে আর কত ঝামেলার সম্মুখীন হতে হবে কে জানে। কেন, কি হয়েছে আমাকে বল। থাক, আপনাকে বলে লাভ নেই, আপনি তো অনেক বড়। আপনি আমার পিছে টাইম নষ্ট করবেন না, আমি যাই। এই বলে আমি হাঁটা শুরু করলাম। মুরাদ, দাঁড়া দাঁড়া বলছি, মাইন না খাওয়ার আগে দাঁড়া। আমি আবার ফিরে এসে বললাম, কি হয়েছে আমাকে সুন্দর করে খুলে বল। আমি বড় অপুকে সবটা খুলে বললাম। শেষমেশ বললাম, একটা ছেলের নাম রাজীব। রাজীব ছেলের নাম শুনে বড় অপু চিনতে পারলো। আর এদিকে বড় অপুর মুখ রাগে লাল হয়ে গেল। সুন্দরী সাদা মুখটা লাল দেখাচ্ছে আর অপরূপ লাগছে। রাজীবরা তোরে মারছে? কত বড় সাহস! আজকে তোদের খবর আছে। এই বলে মোবাইল বের করে কাকে যেন কল দিল। কয়েক মিনিটের মধ্যেই 30 জনের মতো ছেলে মেয়ে এসে হাজির হলো। একজনকে বললো রাজীবকে কল দিতে। একটু পর রাজীব আসলো ও তার সাথে বাকি দুজন। আমাকে দেখে হয়তো তারা কাহিনী বুঝতে পারে। বড় অপু তাদের কী দোষ সবার কাছে বলল। তাদের জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করে। আপু রাগী গলায় কথা বললে সব স্বীকার করে নেয় আর তাদেরকে কয়েকটা চড় দেয় আর আমার সাথে মিলিয়ে দেয় আর বলে জোরে জোরে, এই হলো মুরাদ, এই এলাকায় নতুন এসেছে, কেউ তার সাথে খারাপ ব্যবহার করবি না, সে আজ থেকে আমাদেরই একজন। আস্তে আস্তে সবাই চলে যায়। আমি বাসায় চলে আসি। এসে দেখি মানুষে ভরা, সবাই অপরিচিত। দেখি বাবা সোফায় বসে কথা বলছে। আমি মাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত মানুষ কেন? ওহ, তোরে তো বলাই হয়নি, তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তোর আপুকে দেখতে আসছি। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তাদের সাথে কথা বল। আগে বলবো না? আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাদের সাথে মিট করলাম। আপুকে দেখি তাদের পছন্দ হয়। তারা বিয়ের তারিখ ঠিক করে চলে যায়। পরের দিন আর কলেজে গেলাম না। আজকে সারাদিন মোবাইল টিপে আর ঘুমিয়ে কেটে গেল দিনটা। বিকেলের দিকে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি জ্যোৎস্না আর বড় অপু কথা বলছে। আমি এক কোণে দাঁড়িয়ে মোবাইল টিপছি। বড় অপু আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম। সাথে কি করস? কিছু না। কিছু না মানে? দেখি তো আশেপাশে কেউ আছেনি। পাইছি, এই মেয়ের জন্য তুই সাথে আসোস? না, পাশের বাড়ির ছাদে এক মেয়ে কাপড় নিচ্ছে। তাকে দেখে আমার উপর দোষ চাপিয়ে দিল। মেয়েটাকে লক্ষ্য করে বলল, এই মেয়ে, তোমার নাম কি? সাদিয়া। সাথে কি করো? কাপড় নেই। আর কিছু না তো? আর কি আবার, কাপড় নিচ্ছি। বিকালবেলা সাথে আসবা না। কেন? যেটা বলছি সেটাই। আসবা না বলছি, আসবা না। ওকে আপু। আমি বড়পুর কাহিনী দেখে মনে মনে হাসতে হাসতে শেষ। কিরে, তোকে দেখে মনে হচ্ছে তুই হাসতেছস। কই আপু? কিরে, সত্যি? কার জন্য আসবে? আসলে তো আমার জন্যই আসবে। আসলে আমার আন্ডার প্যান্টটা পাচ্ছি না, তাই নিতে আসলাম। এটা কি এস হলো? কিছু না। আমার কথা শুনে বড় অপু মন খুলে হাসতে লাগলো। আমি তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, এমন সুন্দর একটা মেয়ে কীভাবে এতদিন পার করলো। বড় অপুর বয়স হবে 27। ভাবতে অবাক লাগছে, কি করে সে এতটা বছর পার করলো। ধুর, বড় অপুর নামটাই জানা হলো না। এলাকায় এতদিন আসলাম অথচ বড় অপুর নামটাই জানা হলো না। নীলা আক্তার, তার নাম নীলা। জ্যোৎস্নার সামনে বড় অপুর নামের প্রশংসা করলাম না। আই, তুই বললি কেন? বললে তো কি হয়েছে, শোনেন, এখন তো আমি আপনাকে কোনো বড় অপু ডাকতে পারবো না। আজ থেকে আমি নীলাপু বলে ডাকবো। ওকে ডাকিস, এখন ভাগ। আমি চলে আসলাম। পরদিন সকালবেলা আপু আবার পাঠালো রুটি আনতে। আমি রেস্টুরেন্টে গিয়ে রুটি খেতে লাগলাম। এমন সময় বড় আপু মানে নীলা সিগারেট টানতে টানতে রেস্টুরেন্টে ঢুকলো। আমাকে দেখে আমার পাশে বসলো। কি রে, তুই এখানে প্রতিদিন রুটি খাস? না। শোন, একটা খুশির সংবাদ আছে। কি? আমি এবার নির্বাচনে দাঁড়াচ্ছি। আমাকে ভোট দিবি তো? কি করে দেব, আমরা তো স্থানীয় না। ও নীলাপু, আমি আপনাকে কিছু কথা বলি, শুনবেন? তাড়াতাড়ি করো, আমাকে এক জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি বলতে পারবো না। থাক, তাহলে বলা লাগবে না। হুম। সিগারেট খাবি? হ্যাঁ। নে ধর।
এখানে না, ভিতরে চলো। রেস্টুরেন্টের মধ্যে লেখা নো স্মোকিং। তারপর বড় আপু সিগারেট খাচ্ছে, কারো কিছু বলার সাহস নেই। আমরা ভিতরে গিয়ে বসলাম। ওইটা নীলার জন্য রুটি আনলো। এবার আমার হাতেও সিগারেট দিয়ে বলল, এবার খা। আমি টানতে থাকি। নীলা আপু বলল, কি যেন বলবি? আপনাকে আমার সব কথা শুনতে হবে। যা শুনবো, এখন বল। আপনি তো জানেন মানুষ অমর নয়। হুম। তাহলে আপনার এত সুন্দরী রূপ, এত সুন্দর হাত, গাল, ঠোঁট, চুল একদিন কি থাকবে? থাকবে না। এখন আপনি ডাক দিলে 100 থেকে 200 জন ছেলে চলে আসে, একদিন আর আসবে না। এখন তারা আসে আপনার রূপের জন্য, তারা চায় আপনাকে একটু পটিয়ে ভোগ করার জন্য। যখন আপনার বয়স বেড়ে যাবে, এত সুন্দরী রূপ থাকবে না, তখন দেখবেন আপনাকে রাস্তা পার করে দিবে যে এমন একটা মানুষ পাবে না, শুধু একজন থাকবে। কে থাকবে? সে হলো আপনার স্বামী। রাস্তায় রাস্তায় ঘুরে কী লাভ? কী দরকার আছে নির্বাচনে দাঁড়াবার? এর চেয়ে ভালোই স্বামীর ঘরে গিয়ে 2-3 বাচ্চার মা হয়ে নিজের সংসারটাকে সাজিয়ে নিজের মতো করে রাখবেন। যখন আপনি বুড়ো হবেন, তখন আপনি আপনার নিজের মতো করে সিংহাসনের মতো করে সংসারটা পরিচালনা করবেন, যেখানে আপনার সেবা করবে আপনার নাতি নাতনি ছেলেমেয়েরা। তখন দেখবেন রাস্তা পার করার জন্য একজন না, অনেকজনকে পাবেন। আমি এতক্ষণ একসাথে কথাগুলো বললাম, নীলাপু কিছুই বলছে না, শুধু ভাবছে। অনেকক্ষণ পার হয়ে গেল, তবুও কিছু বলছে না। একটু বর্ষে বলল, কিন্তু আমার তো বিয়াই হচ্ছে না। হবে। আপনি একটু শালীন পোশাক পরেন, শার্ট প্যান্ট না পরে। তারপর যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আগে আপনার দিকে তাকিয়েছিল আপনাকে ভোগ করার নেশায়, আর এখন তাকাবে আপনাকে বউ করে ঘরে তোলার নেশায়। বাহ, তুই তো ভালো একটা যুক্তি দিয়েছস। আমাকে বোঝানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। ভাগ এবার। এই তার কাছ থেকে বিল রাখবি না। আরে যাবই তো, এভাবে বলার কি আছে? আর একটু থাক না। হুম। তোর সাথে না আমার কথা বলতে ভালো লাগে। আমারও। এখন কোথায় যাবি? বাসায় আপুর জন্য রুটি নিয়ে যাব। ভালো। আমি যাই, আমার আবার কলেজে যেতে হবে। যা। আমি চলে আসলাম। নীলা বুঝতে পারছে মোরাদের প্রত্যেকটা কথাই ঠিক। এখন কি করবে? আমাকে এখন কে বিয়ে করবে? আমি কি করে সবাইকে ছেড়ে ঘরে বসে থাকবো? আর কেই বা আমাকে বিয়ের প্রস্তাব দিবে? 27টা বছর ধরে আমি অভুক্ত। কে এই কামনার আগুন নিভাবে? মুরাদ ছেলেটা ভালোই। এক কাজ করা যায়, কোনো মতে মুরাদের মাকে পটিয়ে তার কাছে বিয়ের বসতে পারলেই হলো। নীলা মার্কেট থেকে কিছু ড্রেস কিনলো, বাসায় গেল। বাসায় গেলে মা বলল, তোকে খুশি খুশি লাগছে কেন? আজ থেকে তোমাদের কথা মতো চলবো। সত্যি? হুম। তার আগে তোর প্যান্ট শার্ট পাল্টা, এটা আমিও দেখতে পারি না, তোর বাবাও না। এই দেখো ড্রেস কিনে এনেছি, পরবো বলে। দেখি তো কি সুন্দর ড্রেস। নীলা বলল, আমি এগুলো অনেক দিন ধরে পরি না, তুমি একটু দেখিয়ে দিয়ে যাও। আসছি, তুই যা। নীলা চলে আসলো। নীলার মা আসলে নীলাকে সুন্দর করে জামা পরিয়ে দেয়। নীলাও স্মোকিং কমিয়ে দেয়, আস্তে আস্তে একদম বন্ধই করে দেয়। এভাবে 2 সপ্তাহ ঘরের ভিতর কাটিয়ে দেয় সে। কত মানুষ নীলাকে কল দিল। একদিন তার এক বান্ধবী রাত্রিবেলা কল দিয়ে বলল তাড়াতাড়ি তার বাড়িতে যেতে। নীলা তার কাছে বলে বের হয়ে গেল। বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে তার জন্য কেক রেডি। নীলা মনে করে দেখলো আজ তার জন্মদিন। হারামি বান্ধবীগুলো নীলার জন্য এত কষ্ট করলো। নীলাকে দেখে সবাই অবাক। সবাই বুঝতে পারছে নীলা অনেক চেঞ্জ হয়ে গেছে। বান্ধবীর সাথে নীলা জমে আড্ডা দিচ্ছে। অনেক রাত হয়ে যায়, সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। নীলাও বাসা থেকে বের হয়ে হেঁটে চলছে, রিক্সা পাচ্ছে না। নীলার অনেক ভয় করছে, কারণ সে 2 সপ্তাহ এদিকে আসে না। আগে সব রাস্তা তার কাছে মাঠ মনে হয়েছে, এখন আর কেমন জানি লাগছে, কেন যেন ভুতুরে। নীলার কলিজায় পানি নেই, শরীরও যেন কাঁপছে। পিছন থেকে কে যেন ডাকছে, এদের শুনছেন? পিছনে তাকে আমাকে দেখতে পায়। নীলা অবাককে জিজ্ঞাসা করে, তুই এখানে এত রাতে? এখানে স্মোক করতে বাইরে বের হয়েছিলাম। তুই আমাকে ওই দিন এত জ্ঞান দিয়ে এখন কিনা তুই নিজেই স্মোক করস? তোমাদের মেয়েদের স্মোক করা ঠিক না। কেন? তোমাদের পেটে বাচ্চা আসবে, এর আগে যদি এসবকে সমস্যা করে রাখো তাহলে বুঝতে পারছো বাচ্চার কি হবে। তুই আমাকে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিস। আচ্ছা বলতো আমাকে কে বিয়ে করবে? কে জানি, বাদ দেন, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। আর শোন, সিগারেট খাস না। ধন্যবাদ। এই ছোট্ট একটা ছেলেকে আপনি ধন্যবাদ দিচ্ছেন? আমাকে একটু হেল্প করবি? আপনার যে কোনো হেল্প করতে রাজি, বলেন কি হেল্প? আমাকে একটু এগিয়ে দে, আমার ভয় করছে। অবশ্যই, চলেন। নীলার আমি পাশাপাশি হাঁটছি। একটু হাঁটার পর নীলাকে বললাম, আবার একটা কথা বলি, রাগ করবেন না তো? বল। মারবেন না তো? না, বল। আমার না বড় পুতুল অনেক ভালো লাগে। নীলা মনে মনে এটাই চায়, কোনো মতে আমার কাছে বিয়ে বসতে পারলেই হলো। ভালো, তাহলে জোসনাকে বিয়ে করে ফেল। ধুর, তাকে ভালো লাগে না? না। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনের ভিতরে খুব জ্বালাচ্ছিল। কি? আপনি এতদিন কোথায় ছিলেন? কোনো জায়গায় গিয়েছিলেন? বাড়িতেই ছিলাম। আপনাকে তো দেখিনি। বের হচ্ছি না, চুপ কর।
চুপচাপ হাঁট, আর ভালো লাগছে না। আমি চুপ হয়ে গেলাম। নীলা মিটে মিটে হাসছে। নীলা বুঝতে পারলো আমি তাকে অনেক সম্মান করি। কিছুক্ষণ হাঁটার পর আমি বললাম, আমার না বড় অপুদের হাত ভালো লাগে। তো আমি কি করব? আপনার হাতটা। নীলা কোনো চিন্তা ভাবনা না করে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল আর বলল, তোর সাহস কি করে হয় আমার হাত ধরতে? আমি গাল ধরে নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি দাঁড়িয়ে যাই কিছু না বলে। চুপচাপ গিয়ে রাস্তার ফুটপাতে গিয়ে বসলাম। গাল ধরে মাথা নিচু করে বসে রইলাম। নীলা আবার বলল, কি রে, যাবি নাকি নাকি আমি একাই চলে যাব? আমি কিছু বলছি না, মাথা নিচু করে বসে আছি। তুই থাক, আমি যাই। এই বলে নীলা হাঁটা ধরলো। নীলা বুঝতে পারলো না কাজটা সে কি করছে। চোখের পলকে সুখ ঘটে গেল। নীলা হাঁটছে, রাতের হাতের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এটা কি করলাম আমি? যাকে কিনা আমি বিয়ে করার স্বপ্ন দেখি তাকেই চড় মারলাম। আসলে নীলা এমন কথার সাথে পরিচিত না। তার আগে নীলাকে প্রেম করা যে প্রস্তাব দিয়েছে সেই চড় খেয়েছে। তাই ভুলে এমন কথা শুনে আপনি আপনি হাত চলে যায় আমার গালে। নীলা ভুল বুঝতে পারে। পেছনে তাকে দেখে আমি ওখানে বসে আছি, ভাবছে যে আমি হয়তো বা খাচ্ছি। নীলা আবার হাঁটা ধরলো আমার দিকে। আমি নীলা কি অবস্থায় পেয়ে অবাক হয়ে যাই। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার কথাগুলো কাজে লেগেছে। সেজন্যই নীলাকে 2 সপ্তাহ দেখা যায়নি। আমি ভাবি নাই নীলার সাথে এখানে দেখা হবে। নীলার এমন পরিবর্তন আমার অনেক ভালো লেগেছে। আগে কেমন যেত, আর এখন সত্যিই এক নারী দেখা যাচ্ছে যে কেউ তাকে কাছে পেতে চাইবে। যখন আমাকে নীলাপু চটটা দেয় তখন আমি ভাবছিলাম ফাজলামো করছে, পরে ঠিকই দেবে হাত ধরার জন্য। কিন্তু না, নীলার ভিতরে আসল রূপ প্রকাশ হয়ে যাচ্ছে। নীলাপুর কথাগুলো তীরের মতো বিদ্ধ হলো আমার বুকে। নীলা দেখি নীলা চলে যাচ্ছে। আমি মনে মনে, নীলাপু যাস না, আমাকে সান্ত্বনা দিয়ে যা, এসবই ভাবছিলাম। না হলে আমাকে আর পাবি না। বুকের কষ্টে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। আর সেটা চলেই যাচ্ছে। মন চাচ্ছে এখন থেকে ধরে জোর করে ইচ্ছা মতো লিপকিস করতে, কিন্তু সেটা বোধহয় সম্ভব না। এখন যদি সে আর না আসে তাহলে আমাকে জীবনেও পাবে না। আবার আর চোখে তাকিয়ে দেখি নীলাপু আসছে, এসে আমার পাশে বসলো আর বলল, কি রে, তোর কি হয়েছে? চটটা বেশি লেগেছে? হুম। হাত ধরবি? আমি কিছু বলছি না। নীলাপু হাত বাড়িয়ে দিয়ে বলল, নে ধর। আমার সামনে নীলাপুর 2 হাত। সেদিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইচ্ছা হলো নীলাপুর 2 ঠোঁট। লাল লিপস্টিকের ঠোঁটগুলো থেকে যৌবন বেরিয়ে আসতে চাইছে। মন চাইছে সেই যৌবনগুলো আমি লুফে নেই। আমি দৌড়ছে না দেখে নীলাপু আবার বলল, ধরবি নাকি? হাত ব্যথা করছে শীতে, মনে হচ্ছে বরফ হয়ে গেছে। আমি কোনো চিন্তা না করে নীলার মাথা ধরে আমার ঠোঁট এগিয়ে দিলাম। নীলা মুখ সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি মাথা ধরাতেই নিতে পারছে না। অবশেষে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। লাল টকটকে ঠোঁটটা, এত নরম ঠোঁট। এভাবে 45 সেকেন্ডের মতো নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট ধরে রাখলাম, তারপর ছেড়ে দিই। এবার আরেক চর। তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। এটা কি করলি তুই? এটা হলো আপনার শাস্তি। কিসের শাস্তি? আমাকে চর দেওয়ার। এখন তোকে এমন শাস্তি দিব যা তুই কল্পনাও করতে পারবি না। এ বলে মোবাইল বের করলো। কাকে কল দিচ্ছেন? আসলেই দেখবি? কাউকে কল দেন না। আপনার কি ভালো লাগেনি? কেমন জানি, অন্যরকম একটা ফিলিংস। আমি বুঝতে পারলাম আরেকটু থাকলে এতক্ষণে নীলাপুকে ঠান্ডা করা কঠিন হয়ে যেত। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। চল। শোন, আজ থেকে আমাকে তুমি করে বলবি। ওকে আপু। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ কুকুরের চিৎকারে আপু ভয় পেয়ে একেবারে আমার পাশাপাশি আসছে। আর এই চিৎকার দেওয়াতে আপু ভয় পেয়ে আমার হাত ধরে আমার শরীরের সাথে ঘেসে ঘেসে আসছে। আমার হাত ধরাতে আমি উত্তেজিত হয়ে চলছি। কি করব? আর একটু গেছলেই লজ্জায় পড়ে যাব। আস্তে আস্তে হেঁটে আপুর বাড়ির সামনে চলে আসলাম। যাই? ভেতরে আয়। ইম্পসিবল। হুম। তাহলে আমি যাই? আজকের রাতটা আমার স্মরণীয় হয়ে থাকবে। এই রাতে কি এমন হলো স্মরণীয় হয়ে থাকবে? আজকে তুই আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিস। চাইলে আবারও দিতে পারি। সোজা নিজের রাস্তা দেখ। আমি চলে আসলাম। ঘরে ঢুকলেই মা অনেক বকা দিল। অ্যাসাইনমেন্টের কথা বলে আমি বাসা থেকে বের হয়েছিলাম। 8 ঘন্টা পর বের হলাম। এসে বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ভার্সিটিতে। আসার সময় নীলার বাসার সামন দিয়ে আসছি। মুরাদ বলে উপর থেকে ডাক দিল। উপরে তাকিয়ে থেকে নীলা। আমি দেখে বললাম, কি হয়েছে, কিছু বলবেন? তুই দাঁড়া, আমি আসছি। ওকে। একটু পর আপু আসলো সেজে গুজে আর বলল, চল। কোথায়? ঘুরতে। মাপ চাই, গতকাল রাতে দেরি করে যাওয়ার জন্য আম্মু যে বকা দিছে, 1 সপ্তাহ না খেলেও চলবে। আজকে দেরি করে গেলে বাড়ি থেকে বের করে দেবে। বের করে দিলে আমার এখানে চলে আসিস? দূর, আমি দূরে কোথাও যেতে পারবো না। ওকে, তোর সময় আছে কতটুকু? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 1 ঘন্টা। 1 ঘন্টা অনেক সময়, চল। এই রিক্সা? একটা রিক্সা দিয়ে কি হবে? 2টা রিক্সা নেন। না, আমি আর তুই একসাথে এক রিক্সায় বসবো। না না, সম্ভব না। আব্বু দেখলে আমাকে এখানে মেরে ফেলবে। কি আজব মানুষ,
তুই কি এখনো ছোট আছিস নাকি? তোর আব্বার সামনে পড়লে ভালোই হবে। গতকাল রাতে আমার সাথে কি করেছিস সেটা আমি ভালো করেই বলতে পারবো। না, তোমার সাথে বসতে পারবো না। পরে কোনো ভুল হয়ে গেলে শুধু মার খেতে হবে। মারবো না, এখন ওঠ। তুমি আগে ওঠো। নীলা উঠলে আমি উঠলাম। একটি সে দুজনেই বুঝতেই পারছেন নীলা শরীরের সাথে আমার শরীর একেবারে ঘেঁষে আছে। যাক, আমার ভালোই লাগছে। নীলা আমার হাতে হাত রাখলো আর বলল, গতকাল রাতের কথা মনে আছে তো? আছে। আমাকে তোর কেমন লাগে? কেমন যেন, তোমাকে অনেক ভয় করে। ভয় করার কি আছে? কি জানি। নীলা এক রেস্টুরেন্টে গিয়ে খাওয়ালো। পরে আমাকে রিক্সা ঠিক করে দিল, যেন আমি কোনো বাচ্চা ছেলে। বাসায় এসে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করি, কারণ সামনে পরীক্ষা। তারপর ঘুমিয়ে যাই। কতক্ষণ ঘুমালাম জানি না। কে জানি কান ধরে টানছে। আমি চোখ খুলে যা দেখলাম তো বিশ্বাস করার মতো না। দেখি বড় আপু মানে নীলা আমার কান ধরে টানছে। আমি আপুকে দেখে আবার কম্বলের নিচে চলে গেলাম। তুমি এখানে সকাল সকাল? মা দেখে ফেলবে। নীলা হাসতে লাগলো আর বলল, আরে পাগল, আমি তোর মার অনুমতি নিয়েই এখানে এসেছি। ও, এখন ওঠ, উঠে ওয়াশরুমে যা। তুমি এখান থেকে চলে গেলে আমি যাব। ওকে, যাচ্ছি। এই বলে চলে গেল। আমি উঠে একদরে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি আমার রুম সুন্দর করে গোছানো। আমি বুঝতে পারলাম এটা একমাত্র নীলার কাজ, কারণ গত 5 বছর ধরে আমি আমার নিজের রুম নিজেই গোছাই। আমি গেলাম নাস্তা খেতে। মা বলল, তুই আজকে ভার্সিটিতে যাস নাই কেন? আরে আজকে সব সহজ ক্লাস। তাহলে হাজিরা কে দিবে? আরেক বন্ধু দিয়ে দেবে। এই ফাঁকে তাসফি এসে বলল, মা অনেক ফাঁকিবাজি করে, আমি দেখেছি সে একদিনও ক্লাস করে না। দেখ তাসফিয়া, মিথ্যা কথা বলবে না। মা আপু মিথ্যা বলছে। খালি ফাঁকিবাজি। আজকে তোর বাবাকে বলবো। মা, তাহলে আপু দেখছে আমি ক্লাস করি না, তাহলে আপু চাকরি করে না। কি রে তাসফিয়া? না মা, ওই আমি তার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখেছি আড্ডা দিচ্ছে। আগামী কাল থেকে ভার্সিটি যাবি, এখন খা। আমাদের এমন ঝগড়া দেখে নীলা মিটে মিটে হাসছে। মা আবার বলল, নীলামা তুমি খেয়েছো? হ্যাঁ আন্টি, আমি খেয়েছি। আমি অবাক হচ্ছি নীলা এত তাড়াতাড়ি মাকে কিভাবে ম্যানেজ করলো। আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। নীলা আপু আসলো চা নিয়ে, বলল, প্রথমবার চা বানালাম, দেখ তো কেমন হয়েছে। আমি হাত থেকে নিয়ে খেলাম। ভালো হয়েছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি আবারও মোবাইল টিপে মনোযোগ দিলাম। চাটা খেয়ে দে। ও, আমি কিছুক্ষণের ভেতরে চা খেয়ে দিলাম কাপ। সে চলে গেল। আবার 1 ঘন্টা পর আমি ওকে দিলাম। তারা কি করে দেখি নীলা মার মাথা আছড়ে দিচ্ছে। মনে মনে ভাবছি, এটা কি হলো? এত তাড়াতাড়ি মার কাছে চলে গেল নীলা। আমি কিছু বুঝতে পারলাম না। আমি রুমে এসে আবার শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলা আবার এসে বলল, শোন, আমি চলে যাই। কেন, আজকে থেকে যাও? কিছুদিনের ভেতরে একেবারেই চলে আসবো। এত সোজা না। মাকে রাজি করেছো, বাবাকে রাজি করবে কি করে? আমার বাবা আছে না, এই জেলার ম্যাজিস্ট্রেট। বাবা মা বলবে তাই হবে। ওকে, পরে দেখা যাবে। শোনো, আগামী শুক্রবার আপুর বিয়ে, থাকবে কিন্তু। ওকে, থাকবো। এখন যাই, বাসা থেকে আসছে। এই বলে নীলা বাসা থেকে বের হয়ে গেল। প্রতিদিন সকালে এসে নীলা আমার ঘুম ভাঙায়। শান্তিমতো ঘুমাতে পারি না। এভাবে 1 সপ্তাহ চলে যায়। প্রতিদিন নীলা আমাদের বাসায় আসে। আগামীকাল আপুর বিয়ে। গ্রাম থেকে মানুষ আসলো। সে আমার এক চাচাতো বোন। সে আমার থেকে বয়সে ছোট, 1 বছরের। গ্রামের বাড়ি গেলে তার সাথে সময় কাটাতাম বেশি। আমাদের সম্পর্ক অনেক গভীরে চলে যায়। এখন তার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই বিয়েতে আসছে। ভাবতেছি কি যেন হয়ে যায়। একটু ভুলের কারণে নীলাকে হারাবো। গায়ে হলুদের দিন তারা সবাই আসে। নীলা আপুর সাথে সারাদিন থাকে। যার সাথে আমার সম্পর্ক হয়েছিল তার নাম তানহা। সে আসলে আমার সাথে দেখা করে বলল, মুরাদ, তোমার কি হয়ে গেল? তুমি আমার কোনো খোঁজ খবর নাও না? আসলে সামনে পরীক্ষা তো, তাই এত অবসর থাকি না। তো কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি। আচ্ছা, তুমি কেমন যেন হয়ে গেছো। আগে আমার সাথে সব শেয়ার করতা। এখন তো করি। কই? এই যে বললাম আমি ভালো আছি। ধুর, তুমি আগের মতোই আছো। আমাদের সাথে আমাকে দেখবা? শিওর। এই চাঁদনি আপু, চাঁদনি আপু দেখে যান। চাঁদনি আপু আমার আপুর বান্ধবী। কাকে ডাকছো? চাঁদনি আপু আপুর ফ্রেন্ড। সে তোমাকে ছাদ ঘুরিয়ে দেখাবে। না, আমি কারোর সাথে যাব না, শুধু তোমার সাথে যাব। কাঁদো কাঁদো ভাব মনে হচ্ছে, এখনই কেঁদে দেবে মনে হয়। ওকে, আমি নিয়ে যাব। এদিকে চাঁদনি আপু এসে বলল, এই তুই ডাক দিলি কেন? আপু কিছু না, জিজ্ঞেস করতাম আর কি, ওইদিকে কতটুকু হয়েছে। তোর সাহস তো কম না, তুই আমাকে ডাক দিস? তোর বড় না আমি? নিজে গিয়ে দেখে আসতে পারোস না? যত সব ফালতু। আর একবার ডাক দিবি তো দাঁত ভেঙে ফেলবো। এই মেয়ে, তুই কাঁদছস কেন? জানো না এটা বিয়ে বাড়ি? কাঁদলে বাথরুমের ভিতরে গিয়ে কাঁদো। এই বলে চাঁদনি আপু চলে গেল। আমি আগেই জানতাম চাঁদনি আপু রাগী টাইপের মেয়ে। তা না অবাক এমন কথা শুনে। আমি হাসি দিয়ে বললাম,
আরে ঢাকার মেয়েরা বেয়াদবি হয়, তুমি রাগ করো না, চলো সাথে। আমি তানহাকে ছাদ দেখালাম, পুরো এলাকাটাও দেখালাম। সন্ধ্যা হলে আমরা চলে আসি। রুমে ঢুকবো, কে জানি কান ধরে আমাকে টানতে টানতে সবার আড়ালে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম নীলা। আরে অনেক ব্যথা পাচ্ছি তো, ছাড়েন। আজকে তোকে ছাড়বো না, তোর কান আমি ছিঁড়ে ফেলবো। তাহলে আমি ঠোঁট ছিঁড়ে ফেলবো? কি বললি? কিছু না। বল বল, না হলে তোর কান আমি আজকে ছিঁড়েই ফেলবো। বলছি কান ছাড়ো। নীলা আমার কান ছেড়ে দেয়। এবার বল কি বলবি? বলছি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। বাদ দে, এখন বল মেয়েটাকে, তার সাথে তোর এত মিল কি করে? কোন সাহসে তুই তাকে সাথে নিয়ে গেলি? বাড়িতে আর কেউ ছিল না? আমি নীলাকে সব বুঝিয়ে বললাম। নীলা বলল, শোন, এরপর থেকে যদি তোকে ওই মেয়ের সাথে তোকে দেখি, তাহলে তোর এই কান কেটে আমি কুচি কুচি করে ভাজি করে খাবো। আরে বাবা, তাহলে আমাকে বিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে। কেন? কারণ এখানে থাকলে তার সাথে দেখা হবেই। তুই কোনো কথা বলবি না। ওকে। তুই কি ভাবছস একটু আগের কথা আমি শুনি নাই? কি শুনছো? তুই বলছস তুই আমার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবি। না, তুমি ভুল শুনছো। নীলা আবার আমার কান ধরে বলল, বল, আর মিথ্যা বলবি? বল বল। না না, জীবনেও না, কান ছাড়ো, অনেক ব্যথা করছে। নীলা আমার কান ছাড়ে। নীলা আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে। নীলা লাল লিপস্টিক দেওয়া ঠোঁটটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। পেছনে হাত দিয়ে চুলের মুঠি ধরে মহির কাছে এনে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ। আমি কোথায় যেন হারিয়ে গেলাম। কতক্ষণ হলো জানি না। নীলা 2 হাত দিয়ে আমার মাথা জড়িয়ে ধরলো। নীলা যেহেতু গায়ে হলুদে শাড়ি পরেছে, তাই তার কোমর খোলা। আমি হাত দিতে দিতে নীলার আস্তে আস্তে কোমরে হাত রাখলাম। নীলা যেন কেঁপে উঠল। নীলা আমাকে ছাড়ছেই না। নীলার শ্বাস ভারী হয়ে আসছে। কে জানি মোবাইলে কল দিচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই, আমারও না নীলারও না। 2টা কল দিয়ে ফেলেছে। নীলা আমাকে যেভাবে ধরছে তার কোনো নামগন্ধই নেই, যেন এভাবেই সারা রাত কাটিয়ে দেবে। এদিকে আমার অবস্থাও খারাপ। এখন কেউ যদি দেখে ফেলে, অবশ্যই এদিকে কেউ আসবে না। আমি আস্তে আস্তে নর্মাল হলাম। আমি বললাম, নীলা এবার ছাড়ো, কে জানি কল দিচ্ছে। না, আজকে তোকে সারা রাত এভাবেই ধরে রাখবো। আমি এই ফাঁকে প্যান্টের পকেটে মোবাইল বের করে দেখি মা। আমি রিসিভ করে বললাম, মা আমি আসছি। কোথায় তুই? নীলাপুর সাথে সাদে। 1 মিনিটের ভিতরে আসে। ওকে, আসছি। নীলা তখন আমাকে জড়িয়ে ধরে রাখছে। নীলা বয়সে বড় হলে কি হবে, উচ্চতে আমার থেকে ছোট। আমি বললাম, এবার ছাড়ো। কেন জানি তোকে ছাড়তে মনে চাচ্ছে না। আমি জানি। তোর ঠোঁটের ভেতরে কি? মন চাই শুধু লাগিয়ে রাখি আমার ঠোঁট। ওকে, এখন এসব কথা বাদ দাও। মা 1 মিনিট টাইম দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। জানিস, তুই যখন আমার কোমরে হাত দিলি তখন শরীরের প্রতিটি শিরায় শিরায় একটা উত্তেজনা ভরে যায়। সেজন্যই আমার সারা শরীর মোচড় দিয়ে ওঠে। সেটা আমি বুঝতে পারছি। এখন চলো। এই ধর টিস্যু, ঠোঁট মুছে নে। দুজনে হাত ধরে নিচে আসি। এসে দুজনে ভাগ হয়ে যায়। আমি মার সাথে দেখা করি। মা কিছু কাজ দিল। কিছুক্ষণ পর নীলার সাথে দেখা। দেখলাম নীলা নতুন করে লিপস্টিক দিয়েছে আর আমার দিকে তাকিয়ে মুচকে হাসে। সেই হাসিটা যেন সব কিছুর ঊর্ধ্বে। আমি সোফায় এসে বসলাম, ভাগিনের সাথে মজা করতে লাগলাম। আমার আব্বুরা 2 ভাই। তানহার বড় ভাই এসেছে বিয়েতে। সে আমার থেকে বড়, কিন্তু এখনো বিয়ে করেনি। আমার কাছে এসে বলল, তার নাম রিয়ান। আমি রিয়ান ভাই বলে ডাকি। ছোট ভাই, কি অবস্থা? পড়ালেখা কেমন চলছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখা মোটামুটি। মোটামুটি না, আরো ভালো হওয়া চাই। ওকে ভাই। রিয়ান ভাই আমার কানে কানে এসে বলল, বাড়ির মতো দেখি ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ভাই অধিকাংশই আপুর বান্ধবী। আমরা 1 মাস হয়েছে এখানে এলাকায় এসেছি, তাই আপুর অনেক প্রতিবেশী বান্ধবী হয়ে যায়, এই আর কি। ও, তো কাউকে পছন্দ হয় না? ভাই এরা সবাই আমার থেকে বড়, তাদের কিছু বললে শুধু মায়ের। আরে ভাই, ভয় পাও কেন? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দাও, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখি কাউকে পাই কিনা। কেউ আছে নাকি? না। আমি একটা জিনিস খেয়াল করলাম, রিয়ান ভাই এদিক ওদিক কাকে জানি খুঁজছে। একটু পর নীলা আমাদের সামন দিয়ে হেঁটে যাচ্ছে। দেখলাম রিয়ান ভাই লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিয়ে বলল, ছোট ভাই, এখন যে গায়ে হলুদের শাড়ি পরা একটা মেয়ে গেছে, তাকে দেখছো? দেখছি। কে ওটা? চিনো? হুম। কি হয় তোমাদের? তেমন কেউ না, তার নাম নীলা। দেও তো কাগজটা। আমি কাগজ দিলাম, কি জানি ঠিক করলো, মনে হয় নাম লিখলো, আবার দিয়ে বলল, এই লিটারটা তাকে দিয়ে দিবা। কাকে? ওই নীলাপুকে? অসম্ভব ভাই। কেন? উনি কি আপনাকে বলেনি? উনি হলে এলাকা লিডার, মানে বস। তার কথাই এই এলাকা চলে। এমন কোনো ছেলে খুঁজে পাবেন না তার হাতে মার খায় নাই। আমি একবার মার খাইছি, এখন যদি ওনাকে আমি লেটার দিতে চাই আমার আবার মার খেতে হবে। ভাই আমি না, অন্য কাউকে দিয়ে ট্রাই করেন। ছোট ভাই, বড় ভাইয়ের জন্য রিস্ক নিতেই হয়।
প্লিজ একটু হেল্প করো ছোট ভাই। তারপরও ভাই মায়ের খাইলে যা, তোকে 2টা ব্যঞ্জন খাওয়াবো। যে মায়ের দিবে ভাই 2টা কি 500 তো খেলেও হবে না। আমি বলি কি ভাই অন্য কাউকে দেখেন ভালো লাগে কিনা, আর উনি তো আপনার থেকে বড়। ধুর বেটা, বড় দিয়া কি করছে? বড়রাই তো বেশি রোমান্টিক হয়। আমি ভাবলাম ঠিক আমার মতোই, কিন্তু এত মেয়ে থাকতে নীলাকেই কেন ভালো লাগলো? আসলে নীলাপ অনেক সুন্দরী, হাঁটার স্টাইল ভালো, কথা বলে সম্পূর্ণ স্পষ্ট। সবচেয়ে বড় কথা হলো তার ভিতরে এক অমৃত আছে, যেটা কিস করে হাঁটা হাঁটা টের পেয়েছি। আমি বললাম ওকে ভাই দেখা যাক, 2টা বেঞ্চন কিন্তু। নো টেনশন। আর ছোট ভাই, তুমি তো জানোই কারো লেটার দেখতে নাই। আমি আমার রুমে এসে বসে বসে মোবাইল টিপতেছি, দেখি নীলা রুমে প্রবেশ করছে খাবার নিয়ে। খাবার দিয়ে বলল, শোন, রাত হয়ে যাচ্ছে, আমাকে বাসায় চলে যেতে হবে। আজকে থেকে যাও। তোর সাথে থাকতে দিবি তাহলে? অসম্ভব। শোনো, তুমি আর 1 ঘন্টা পর ওই জায়গায় দেখা করবে। রাত হয়ে যাচ্ছে। জরুরি বিষয়ে। ওকে। নীলা চলে যায়। 1/2 ঘন্টা পর আমি ছাদে যাই, গিয়ে দেখি নীলা এসে বসে রয়েছে। আমি যাওয়ার সাথে সাথে বলল, কি বলবি তাড়াতাড়ি বল। আমি পকেট থেকে চিঠিটা বের করে দিলাম। নীলা বলল, এটা কি আমাকে দিচ্ছিস? কেন? আমার কাজিন দিয়েছে। কি আছে এটাতে? জানি না, খুলে দেখো। ওকে। নীলা পুরোটা পড়লো আর আসতে লাগলো। আমি বললাম, হাসো কেন? তুই পড়ে দেখ কি লিখছে। তুমি পড়ো, পছন্দ হলে উত্তর দিও। আমি পড়তে পারবো না অন্যের চিঠি। ভাব ধরোস, পড় বলছি। আমি পড়তে লাগলাম। লিখেছে, প্রিয় নীলা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি রিয়ান, মোরাদের কাজিন। আর আমাকে ভয় পাবেন না, আমি সিম্পল একজন মানুষ। সবচেয়ে বড় কথা হলো তুমি কে। সরি, তুমি করে বলে ফেললাম। কোন দেশ থেকে এসেছো? আমার মনে হয় তুমি এই পৃথিবীর মানুষ না, তুমি এমন এক গ্রহের মানুষ যেখানে শুধু রূপের চর্চা হয়। সত্যি কথাগুলো বলেই ফেলি, আসলে তোমাকে দেখার পর থেকে আমার কেমন জানি হয়েছে, তোমাকে বলতে পারছি না। এমন একটা মানুষ এখন কিভাবে একা বাস করে? তোমার হাসি থেকে যেন মুক্ত ঝরে। তুমি সত্যি অপূর্ব। চিঠিটা পড়ার সময় ভাববে তুমি আমার স্মরণে আছো। আমি আমার কথা বলে দিলাম, আমি একজন সাধারণ সিম্পল মানুষ। আমি তোমাকে কখনো হতাশ করব না। আর কি বলবো, তোমার যদি আমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে প্লিজ চিঠির উত্তরে হ্যাঁ বলে দিও। মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না, হাই প্রমিস। ইতি রিয়ান আহমেদ। আমি চিঠি পড়ে বললাম, ভালোই তো লিখলো, কি করবো এখন? আমি কি বলবো তুই বল। দেখো, চিঠি তোমাকে দিয়েছে, আমাকে না। বলেছে তো বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকলে হ্যাঁ করে দিতে। তোমার সম্পূর্ণ ইচ্ছে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে কালকে সে তোমাকে বিয়ে করে ফেলবে, আর আমি আরও 2 বছর। কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে। তোমার সাথে দেখা হওয়ার পর শুধু ঝগড়া লেগে আছে আমার। পারলাম না তোমার একটু প্রশংসা করতে। আমি তোমার যোগ্যই না। আমি পকেট থেকে কলম বের করে দিয়ে বললাম, হ্যাঁ করে। নীলা ঠাস করে চড় মারলো আমাকে, বলল, আরেকটা কথা বলবি, চোরাইয়ার দাঁত সবগুলো ফালাই দিব। না। নীলা আমার হাতে কলম নিয়ে চিঠির মধ্যে লিখলো, ডোন্ট ইন্টারেস্টিং লিখে বলল, এটা নিয়ে তাকে দিবি। তোর কাজের না হলে এতক্ষণে সে হাসপাতালে থাকতো। তাকে গিয়ে বলবি যেন আমার আশেপাশে না আসে। এই নীলা শুধু তোর। বল নীলা শুধু আমার। বল বল বলছি, বল। নীলা তুমি শুধু আমার। ঠিক আছে। আমাকে বাড়িতে দিয়ে আসবি না? আজকে থেকে যাও। কোথায় থাকবো? জোসনার কাছে থাকো। এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। দাঁড়া, বাড়িতে ফোন করে বলে দেই। নীলা ফোন করলো। কথার স্টাইল দেখে বুঝলাম বাড়ি ফিরে যেতে হবে। নীলা এসে বলল, না রে, আজকে থাকা হবে না। ওকে, তুমি নিচে গিয়ে রেডি হও, আমি আসছি। ওকে। নীলা চলে গেল। আমি রিয়ান ভাইয়ের সাথে দেখা করি। আমি চিঠি দিয়ে বললাম, তাড়াতাড়ি 2টা বেঞ্চনের টাকা দেন। আরে দাঁড়া, দেখি কি লিখেছে। রিয়ান ভাই খুলে দেখলো, আমার গালের দিকে তাকালো। রিয়ান ভাই আমার গালের দিকে তাকিয়ে বলল, তোরে দেখি আসলেই মারছে। তুই এক কাজ কর, 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয়, আজ রাতে 2জন খাবো। এতগুলো আব্বু দেখতে পারলে বাড়ি থেকে বের করে দেবে। ওকে, এই নে টাকা, আমার জন্য অন্তত একটা নিয়ে আয়। ওকে। আমি চলে আসলাম। এসে নীলার সাথে দেখা করলাম। চলো, মাকে বলছো? আমি নীলা একসাথে এক রিক্সায় উঠে নীলার বাসার সামনে এসে পড়লাম। তখন বললাম, তাহলে আমি এখন যাই? শোন, আমার প্রতি যদি তোর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস না। আমি চলে আসলাম। একটা ব্যঞ্জন খেয়ে আরেকটা কাজিনের জন্য নিয়ে আসলাম। রাতে 2জন একসাথে শুয়ে রইলাম। রিয়ান ভাই বলল, ছোট ভাই, আমি নীলাকে পটিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। দেখেন ভাই, আমাকে এসবের মধ্যে জড়ায়েন না। এই আপু যে চড় দিয়েছে, দাঁত মনে হয় একটা নড়তেছে। তার চড়ও অনেক ভালো লাগবে আমার। ভাই, পরে মায়ের খাইলে আমি কোনো হেল্প করতে পারবো না। তোরা মেয়েদের এত ভয় পাস? ভাই, এটা গ্রাম না যে ছেলেদের দেখে মুখে ঘুমটা দিয়ে চলে যাবে। দেখা যাবে। দেখেন আমি ঘুমাই, অনেক ঘুম ধরছে।
আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান ভাই এখনও ঘুমাচ্ছে। কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে। ওপাশ থেকে বললো আমি তানহা, দরজা খোলো। আমি বললাম আধ ঘন্টা পর। আর টোকা দেয়নি। আমি ওয়াশরুমে গেলাম, বেরো দেখি রিয়ান ভাই এখনও ঘুমাচ্ছে। রিয়ান ভাইয়ের ভবিষ্যতে চিন্তা করে আমার অনেক কষ্ট হচ্ছে। তার কপালে মনে হয় মায়ের আছে। নীলাকে যদি আর কিছু বলে সে তাহলে মায়েরই আছে তার কপালে। আমি আগেই কথা বলে আমার দোষ ভেঙে ফেলেছি, আমার উপর কোনো দোষ দিতে পারবে না। আমি রিয়ান ভাইকে ডাক দিয়ে নতুন কাপড় পরে ঘর থেকে বের হলাম। টেবিলে গিয়ে বসলাম। ও মা, কেউ তো খাবার দিচ্ছে না, সবাই যার যার কাজে ব্যস্ত। আমার দিকে কেউ তাকাচ্ছেও না। নীলাও আসেনি। হঠাৎ কোত্থেকে যেন তানহা আমার জন্য খাবার নিয়ে আসলো। ধন্যবাদ। আমি এটা এমনিতেই করতাম, তুমি এত কম কথা বলো কেন? আমি মনে মনে ভাবতেছি, এখন যদি নীলাপু দেখে ফেলে তাহলে আমি শেষ। মায়ের খেতে খেতে জ্ঞান শেষ, তারপর আবার তাকে হারিয়ে ফেলবো। আমি প্লেটের মধ্যে খাবার নিলাম, চলে আসবো রুমে। টেবিল থেকে উঠলাম, তানা আমার হাত ধরে ফেললো। কোথায় যাও? রুমে। এখানে বসে খাও। তানা আমার হাত ধরে জোর করে টেবিলে বসালো। আমি এদিক ওদিক তাকে দেখলাম, নীলা দেখছে নাকি। যেটা ভাবছিলাম সেটাই। নীলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী দেখছে। তার মুখ কালো। আমি তানহাকে বললাম পানি আনতে। তানহা চলে গেল পানি আনতে। আমি নীলার দিকে 2 হাত নত করে মাপ চাইলাম, কিন্তু নীলা মাথা নাড়িয়ে চলে যায়। আমি টেনশনে পড়ে গেলাম। আপু বোধহয় আমার উপর রাগ করছে। আমাকে মারলে অসুবিধা নেই, কিন্তু কথা না বলে অন্তর জ্বলে যাবে। সব দোষ তানহার। সে যে কেন আমার পিছিয়ে পড়েছে। আমি বুঝতে পারছি তানহা আমাকে পছন্দ করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাও বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি বড় অপুকে পেয়ে গেছি। মন চাচ্ছে তানহাকে ইচ্ছে মতো বকা দিতে। তানহা এসে বলল, এই নাও পানি। আবার ভাবলাম না, তার কয়েকদিন পর বিয়ে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আবার যদি বরদোয়া দেয়। আমি হেসে বললাম থ্যাঙ্কস। আমি যতক্ষণ খেলাম তানহা আমাকে এটা ওটা দিয়ে হেল্প করলো। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম। নীলাকে খুঁজতেছি, বাসায় পেলাম না। তার মানে ছাদে। ছাদে যাব। গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি নীলা আর আমার আপু, চাঁদনি আপু, জ্যোৎস্না আপু, আরও কয়েকজন। আমি এক কোণায় বসে রইলাম। তারা সবাই সেজে গুজে বসে আড্ডা দিচ্ছে। চাঁদনি আপু আমাকে ডাক দিয়ে বলল, এই পিচ্ছি, আমাদের ছবি তুলতো। কি? আমাকে পিচ্ছি বললো? কিছুই করার নেই, এখানে সব আমার বড়। তারপর আমি রিয়েক্ট করে বললাম, আপু আমি পিচ্ছি না, আমার বয়স 24, প্রায় আপনার সমান। নীলা আপু বললে মানায়, আপনি না। তারপরও তুই পিচ্ছি। আপু তোর বান্ধবীটাকে কিছু শেখাতে পারিস না? ওই চাঁদনি, বাদ দে তো, এখন ছবি তোল। আমি আপুর মোবাইল দিয়ে তাদের ছবি তুললাম একসাথে। নীলার মুখে কোনো হাসি নেই, নীলা এখনো রাগ করে আছে। আমি ছবি তুলে চলে আসলাম। আবার এক কোণে এসে দাঁড়ালাম, আর চোখে নীলার দিকে তাকাচ্ছি। সবাই চলে যেত, তাহলে মাপ চাইতাম। দেখলাম রিয়ান ভাই আসছে। কিরে, ছাদে কি করস? খাবার খেতে। হাওয়া নাকি অন্য কিছু? আরে না। ছোট ভাই, তোমাদের এখান দিয়ে টাটকা ফুল পাওয়া যায়? আমি জানতাম না তো। একটা লাল গোলাপ ফুল বের করে দেখালো। আমি ভাবতে লাগলাম, এমন সময় ফুল ফুল দিয়ে কী করবে? কাউকে প্রপোজ করবে নিশ্চয়ই, নিশ্চয়ই নীলাকে। হায়রে আমার কপাল, এখন যদি নীলা অ্যাকসেপ্ট করে ফেলে, তারপর আমি কি করব? রিয়ান ভাই বলল, ছোট ভাই, অসাধ্য সাধন করে ফেলি। যান দেখেন। রিয়ান ভাই তাদের সামনে গিয়ে নীলাপুকে আপু বলে ডাক দিল। নীলাপু রিয়ান ভাইয়ের কাছে আসলো। রিয়ান ভাই বসে তাকে প্রপোজ করলো। নীলা খুশিতে মুখ ডেকে ফেলে। রিয়ান ভাইয়ের হাত থেকে নীলা ফুলটা নেয় হাসি মুখে, আর ধন্যবাদও দেয়। আমার ভেতরটা জ্বলেই যাচ্ছে। সামান্য তান্নার সাথে কথা বলাতে আমার এত বড় শাস্তি দিচ্ছে। নীলা আর রিয়ান ভাই ছাদের অন্য আরেক কোণে চলে যায়। গিয়ে তারা দুজনে হাসতে হাসতে কথা বলে। এদিকে কষ্টে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। তার মানে কি নীলামকে ছেড়ে দিয়েছে? এটা অসম্ভব। আমরা দুজন একই সাথে কিস করেছি, এত তাড়াতাড়ি নীলাগুলো ভুলে গেল। আমার মনে হচ্ছে নীলা আসলে আমাকে ছেড়ে দিয়েছে, নাহলে প্রপোজ অ্যাকসেপ্ট করতো না। যাই হোক, যা আবার হয়ে গেছে। কষ্টে আমার চোখ থেকে আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। চাঁদনি আপু এসে বলল, এই তুই দেখি কাঁদছস। কোথায়? মিথ্যা বলছিস কেন? দেখ তোর চোখে পানি। আসলে হয়েছে কি, আজকে তো আপু আমাদের ছেড়ে চলে যাবে অন্যের ঘরে। আমরা আর সেই ঝগড়া করতে পারবো না। সে আগের দিনগুলো হারিয়ে যাবে। তুই বোকা, সেই জন্যই তোকে আমি পিচ্ছি বলি। এতে কাদার কি আছে? আমি ভাবছিলাম তোকে পিচ্ছি বলাতে তুই কাঁদছস। তুই না অনেক কিউট। তুই যদি আমার সমান কিংবা আমার থেকে বড় হইতি, তাহলে এতদিনে তোকে আমি বিয়ে করে ফেলতাম। হ্যাঁ। কাঁদিস না। তারা সবাই চলে যাচ্ছে। তাসফে নীলাকে ডাক দিয়ে বলল, কি রে নীলা, যাবি নাকি? নাকি সারাদিন এখানেই কাটিয়ে দিবি? আসছি, দাঁড়া। দেখলাম নীলাপু নাম্বার নিল। এসব করার কি দরকার ছিল? তারা সবাই চলে যায়, আমি চলে আসি। এসে নিজের রুমে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি, আর চোখ থেকে পানি পড়ছে। কিছুক্ষণ পর সবাই সেন্টারে চলে যায়। আমার আর যাওয়ার নাম নেই। এখন যদি নীলা আমার থাকতো, তাহলে ঠিকই আমাকে ডেকে নিয়ে যেত।
আমি উঠে রেডি হয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমার চোখ ফোলা। সেটা না বোঝার জন্য একটা সানগ্লাস নিলাম। আমি সেন্টারে চলে গেলাম। আমি দেখলাম আমি লাস্ট। গেলে মার কাছে বকা খাই দেরি করে যাওয়ার জন্য। দেখি নীলাপু সবার সাথে ছবি তুলছে। নীলাপু যে সাজ দিয়েছে, এমনিতে নীলাপু অনেক সুন্দরী, তার উপর আবার এত সাজ। মোট কথা বিয়েবাড়ি সবার থেকে উপরে, কিন্তু তার আমার উপরে কোনো অধিকার নেই। নিজেকে একলা মনে হচ্ছে। আমি এক জায়গায় গিয়ে বসে পড়লাম। দেখি নীলাপু রিয়ান ভাইয়ের সাথে ছবি তুলছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। ভালো লাগছে না এগুলো। কিছুক্ষণ পর কে জানি ডাক দিল। মনে হচ্ছে নীলাপু। কিরে, আমার সাথে ছবি তুলবি না? আমার কি দরকার, রিয়ান ভাইয়ের কাছে যান। তাহলে সেটাই করি। আমি উঠে আমার আপুর সাথে কতগুলো পিক নিলাম, অন্য কারো সাথে না। বিয়ের কাজ ভালোভাবে সম্পন্ন হয়। পরের বাড়ি থেকে অনেক মেয়ে আসে, তারাও নীলাপুর উপরে যেতে পারিনি। আমি ভালো করে খেয়াল করে দেখলাম সবাই আর চোখে নীলাপুর দিকে তাকিয়ে আছে। আমি যদি নীলার থাকতাম তাহলে তাকে জীবনে এই সাজ দিতে দিতাম না। এদিকে রিয়ান ভাইয়ের অহংকারের শেষ নেই। বিয়ে সম্পন্ন হলে আমি চলে আসি। এসে চুপচাপ রুমে বসে থাকি। একটু পর তান্না আসলো, এসে আমাকে জড়িয়ে তুললো আর বলল, মুরাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি ভাবলাম মেয়েটাকে কাঁদিয়ে লাভ নেই, শেষমেশ একটু সান্ত্বনা দিয়েই যাই। তান্না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোমাকে যেখানে বিয়ে হোক না কেন, তুমি অনেক হ্যাপি থাকবে। কাছে থাকতে কষ্ট হলেও আমি অনেক সুখী থাকতাম। আমি জানি, কিন্তু তান্না অনেক দেরি হয়ে গেছে। তুমিও বিয়ে থেকে ফিরে আসতে পারবে না, আর আমার পক্ষেও সম্ভব না। ওকে, তুমি বলো, আমার বিয়েতে যাবা? জান চলে গেল, আমি তোমার বিয়েতে যাব। ইস, তোমাকে যদি এইভাবে ধরে রাখতে পারতাম। ভাইকে দেখছেন? সেন্টার থেকে আসেনি? না। তোমরা আজকে চলে যাবে? এসে পড়বে। ওকে, আমি যাই। তান্না চলে যায়। আমি সেই মোবাইল টিপছি। এমন সময় রিয়ান ভাই ঘরে ঢুকলো। রিয়ান ভাই যে অবস্থা, আমি নিশ্চিত গণধোলায় খেয়ে এসেছে। ভাই, আপনার এই অবস্থা কেন? ছোট ভাই, তোর কথা শোনা উচিত ছিল। ওই মেয়েটা একটা ডাইনি। আমাকে ফোন দিয়ে বলল যাইতে। আমি ভাবছিলাম আমরা ঘুরতে যাব। গিয়ে দেখি মেয়েটার অনেক ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে গণধোলাই দিল। ছোট ভাই, তোর কথা শোনা উচিত ছিল। আমি এক মুহূর্ত এখানে আর থাকবো না। আমাকে বলে আরেকবার এই এলাকায় দেখলে আমার পা ভেঙে দিবে। রিয়ান ভাই, আমি আপনাকে প্রথমে বলেছিলাম। রিয়ান ভাই তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে সব মানুষ চলে যায়। আমিও ঘুমিয়ে গেলাম। কেমন যেন একা একা লাগছে। নীলারও কোনো খোঁজ নেই। আমি ঘুমিয়ে গেলাম। সকালে নীলা ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি নীলা। ওঠোস না, আর কত ঘুমাবি? তুমি এখানে কেন? এতে অবাক হওয়ার কি আছে? আমি তো ভাবছিলাম তুমি রিয়ান ভাইয়ের সাথে চলে গেছো। তোর এই ভাইকে এমন ধুলাই দিয়েছি, আর এই ঢাকা শহরের নাম মুখে নিবে না। তারপরে তুমি এখান থেকে চলে যাও কেন? গতকালের কথা মনে আছে? আমি রাত্রে বললাম কোনো মেয়ের সাথে কথা না বলতে, আর তুই সকালেই কি সুন্দর করে কথা বলছিস, যেমন জামাই বউ। ওকে, দোষটা আমার ছিল। সাথে সাথে মাপও চাইলাম। আর বাসার সবাই কাজে ব্যস্ত ছিল। তান আমাকে জাস্ট হেল্প করেছে। ও, আর তুমি আমাকে এত বড় শাস্তি দিলা? শোন, আমি জানি তোর অনেক কষ্ট লাগছে, কিন্তু তোর থেকে আমার আরো অনেক বেশি কষ্ট লেগেছে। এখন বল, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি? না। এখন ওঠ। আমার হাত ধরে টান দাও। নীলা আমার হাত ধরে টান দিল। আমি উঠে গেলাম। সে আমাকে নাস্তা খেতে বলল। আমি ফ্রেশ হয়ে গেলাম নাস্তা খেতে। নাস্তা সেরে রুমে এসে পড়লাম। আমি পড়তেছি। নীলা এসে বলল, তোর মোবাইলটা দে। বালিশের নিচে। নীলা মোবাইল ধরে বলল, লক কি? তোমার নাম। আমার নামে লক দিছিস কেন? কারণ তুমি আমার জান। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। নীলা অনেকক্ষণ আমার মোবাইল টিপলো। আমার পড়া শেষ হলে আমি চেয়ার থেকে উঠে পড়লাম। নীলা বলল, পড়া শেষ? কি পড়ছস দেখি? আর ওসব তুমি বুঝবা না। বুঝবো না মানে? দে তোর বই দে। আমি বই দিলাম। এই ফাঁকে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে এসে বসলো। কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। আমি একটাও পারিনি। আমি বললাম, তুমি এসব প্রশ্ন কোত্থেকে জিজ্ঞেস করছো? এসব তো বেসিক নলেজ। তুই তো জানোসই না আমি ভার্সিটি পুরো শেষ করেছি, তারপরে বিএ। ও, এটা লাস্ট প্রশ্ন। এটা না পারলে তোকে এমন মাইর দিব তুই চিন্তাও করতে পারবি না। ওকে, বলো। নীলা প্রশ্ন করলো। আমি এটার উত্তর দিতে পারলাম না। নীলা বালিশ নিল আমাকে মারার জন্য। নীলা আমাকে 2টা বাড়ি দিল। 3 নাম্বার দেওয়ার জন্য বালিশ উপরে তুললো। আমি হাত ধরে টান দিয়ে আমার বুকের উপরে শুয়ে দিলাম। নীলার শ্বাস আমার নাকে লাগছে। আমি আস্তে আস্তে নীলার ঠোঁটে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। নীলা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। ঠোঁটের সাথে ঠোঁট লাগালেই হয়ে যায় না, এর ভিতরে আর অনেক কাজ থাকে, সেগুলো ব্যাখ্যা করলাম না। মার ডাক কানে আসতেই, নীলা, নীলা, এই মুরাদ, নীলা তোর এখানে? আওয়াজ শুনে নীলা সাথে সাথে দাঁড়িয়ে যায় বই নিয়ে। আমি বললাম, হ্যাঁ মা, নীলাপু এখানে। মা ঘরে ঢুকে বলল,
এই বদমাইশটার এখানে তুমি কি করো? কিছু না মা, সরি আন্টি, তার পড়াটা দেখছিলাম। তুমি তার পড়া বুঝো? তাহলে তাকে একটু দেখাও। ওকে আন্টি। মা চলে যায়। আমি নীলাকে আবার ধরলাম। নীলা বলল, স্যার, স্যার বলছি, একটুর জন্য তোর মা দেখে নাই। আমি ছেড়ে দিলাম। নীলা আবার বলল, কি রে, আমাকে বিয়ে করবি না? কেন নয়? কবে? আমি বুড়ি হয়ে গেলে? না, এখন কি করে করব? আমার তো চাকরি নেই। তুই শুধু বল তুই রাজি কিনা। হ্যাঁ, কোনো চিন্তা না করে বলে দিলাম। আমি তোর মা বাবার সাথে কথা বলে তোকে 1 মাসের মধ্যে বিয়ে করতেছি। এত তাড়াতাড়ি? আমি চাই। নীলা চলে যায়। আমি দিলাম ঘুম। নীলার মাথায় হাজারো চিন্তা। এক, আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে, সামনে নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনে দাঁড়াতে হবে। নীলা বাসায় গিয়ে তার মাকে বিয়ের কথা বলল। তার মা খুশি হলো, বলল বাবাকে বলবে। এখন দরকার আমার বাবা মাকে। নীলা পরদিন আমার মার সাথে দেখা করলো। আমার মাকে বলল, আন্টি, আমি যদি আপনাদের সাথে সারা জীবনের জন্য থাকি তাহলে অসুবিধা হবে? না আন্টি, মুরাদকে আমার অনেক ভালো লাগে। সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই বদমাইশটাকে কিভাবে তোমার পছন্দ হলো? সে অনেক ভদ্র। মুরাদ কি বলেছে? সে রাজি? হুম। তাহলে তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আপনি যেদিন বলেন। সামনের শুক্রবার নিয়ে এসো। ওকে আন্টি। নীলা আমাকে বলেছে সামনে শুক্রবার যে তার বাবা মা আসবে। ঠিকই শুক্রবার তার বাবা মা আসলো। তারা অনেকক্ষণ কথা বলল, কারণ আমি বিয়েতে রাজি, নীলাও রাজি। বিয়ের তারিখও ঠিক হয়েছে। যেহেতু আগে বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে আর মেয়ের বয়স বেশি, তাই প্রতিবেশের পাঁচ কথা না শোনার জন্য বাবা সিদ্ধান্ত নিল এত আয়োজন করবে না, বাসার মধ্যে বিয়ে দিয়ে দেবে। আমাদের বিয়ে ঠিক হয় 1 সপ্তাহ পর। আমার মনের ভিতর কেমন জানি করছে, মনে হচ্ছে কোথাও জানি ভুল হচ্ছে। নীলা কেন জানি আগের মতো আমার সাথে বেশি কথা বলে না। জিজ্ঞেস করলে বলে বিয়ের কাজে ব্যস্ত। আমি ভাবলাম হতে পারে। যাই হোক, বিয়ের দিনও চলে আসে, বিয়েও হয়। নীলাকে যেভাবে সাজানো হয়েছে মন চাইবে শুধু তাকিয়ে থাকতে। আমার কেমন জানি লাগছে, কারণ নীলার শেষ কয়েকদিনের আচরণ ভালো লাগেনি। নীলাকে আমার বাড়িতে নিয়ে আসা হলো, আমার রুমে নিয়ে বসানো হলো। আমি কেমন জানি লজ্জাবোধ করছি। আপর দুলা ভাই ধাক্কা দিয়ে বাসর ঘরে প্রবেশ করালো। আমি রুমে ঢুকেই নীলার দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি নীলা সিগারেট টানছে। নীলা বলল, জামাইবাবু, কি খবর? সামনে ইলেকশন, ভোট কিন্তু আমাকে দিতেই হবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বললা তুমি? বলছি আমি নির্বাচন করছি, ভোট আমাকে দিতে হবে। তুমি নিশ্চয়ই মজা করছো। মজা করার কি আছে? আমি সত্যি নির্বাচনে দাঁড়াচ্ছি। তুমি না এসব ছেড়ে দিয়েছো? এসব তো করেছি তোকে বিয়ে করার জন্য। তোকে বিয়ে করে ফেলেছি, এখন আমাকে আর দেখে কে? আমি এখনো নীলার কথা বিশ্বাস করতে পারছি না, কিন্তু সিগারেট টানছে এটা সত্যি। লাস্ট কয়েকদিনের আচরণ সন্দেহজনক মনে হয়েছিল। তাহলে কি সত্যি নীলা আগের মতো হয়ে গেছে? এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? কি রে, কি ভাবছিস? সিগারেট খাবি? নে ধর। আমি সিগারেটটা হাত থেকে নিয়ে ফেলে দিলাম। এই কাজ করার পর নীলার মুখের আগে লাল হয়ে যায়। বসা থেকে উঠে এসে আমাকে চড় মারলো আর বলল, তোর কত বড় সাহস, তুই আমার হাত থেকে সিগারেট ফালাই দিয়েছিস? জানিস আমি কে? আমি এই এলাকার বড় আপু। তাড়াতাড়ি সিগারেট ধরিয়ে আমার মুখে দে। আমি তাড়াতাড়ি সিগারেট ধরে নীলার মুখে দিলাম। শোন, তুই তো বলেছিলি বিয়ে করতে, বিয়ে না করলে ভবিষ্যৎ অন্ধকার, তাই আমি সেটাই করলাম। বিয়ে করলে তো স্বামীর কথা মানতে হবে, তাই এখন আমি তোমার স্বামী, তোমার আমার কথা মানতে হবে। মানবো না? কি করব? অনেক কিছু। আমাকে কিছু করলে তোর হাত পা ভেঙে সারা জীবনের জন্য নোলা বানিয়ে দিব। আমি ভাবলাম নীলা এখন তার পাওয়ার দেখাচ্ছে, অহংকারে তার মাথা ঠিক নেই। শোনো, আমার মনে হয় তোমার মাথা ঠিক নেই, তোমার লম্বা একটা ঘুম দরকার। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি যদি চেয়ারম্যান হই তাহলে কত মানুষ আমাদের সম্মান করবে, তাই না? আমার এত সম্মান দরকার নেই। তোমাদের প্রকৃত সম্মান কোথায় জানো? ওকে ওকে, আমি আর শুনতে চাই না। নীলা, তোমার কি হয়েছে? কি সুন্দর কথাবার্তা ছিল তোমার, কথার মধ্যে আলাদা একটা জাদু ছিল। হঠাৎ করে সব পাল্টে গেল। আমার বোধ হয় তোমার মাথা ঠিক নেই এখন, এখন তোমার ঘুম দরকার। কি? আমার মাথা ঠিক নাই? এই বলে ঠাস করে আমাকে একটা চড় মেরে দিল। ব্যথার কারণে কাঁদিনি, কষ্টের কারণে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি নীলার পায়ে ধরে বললাম, নীলাপু, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মা বাবার সাথে কটু কথা আর খারাপ ব্যবহার করো না। ওকে, পা ছাড়। না, তুমি ওয়াদা করো আমার কথার বিরুদ্ধে গেলে তাদের সাথে নরম ভাষায় কথা বলবে। ওকে, বলবো। আমি খেয়াল করলাম নীলার পায়ে ধরাতে নীলা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। যতক্ষণ পায়ে ধরে রাখছিলাম ততক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয়। আমি পাশের এক কোণায় গিয়ে বসলাম। কিছুক্ষণ কোনো কথা বললাম না। আমার ঘুমে ধরেছে, আমি ঘুমিয়ে যাই। এসব গহনা কে খুলবে? কেন, তোমার হাত আছে না? আমি একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। নীলা বলল,
উপরে শো। না, তোমার সাথে শোবো না। কেন? চিন্তা ভাবনা করে দেখো। এই বলে আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম। নিচে কার্পেট আছে, বালিশের কাঁথা দিয়ে শুয়ে পড়লাম। আপু দুলাভাই কম্বল দেয়নি, ভাবছে আজ রাতে তো এমনিতেই গরমে থাকবো, কম্বল লাগবে না। আমি নিয়ত করলাম যতদিন পর্যন্ত নীলা আমার কথা মতো না চলবে ততদিন আমি নীলার শরীর টাচ করবো না। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে অন্য ব্যবস্থা করব। ভেবেছিলাম আজ নীলা 27 বছরের জীবনের একটা কষ্টের ইতি করতে যাচ্ছে, কিন্তু না, সেই কষ্টটা আরও দীর্ঘমেয়াদী হলো। নীলার মুখটা আমার চোখে ভাসছে। মন চাচ্ছে এখন কেমনের ইচ্ছে মতো কিস করার জন্য, কিন্তু সেটা সম্ভব না। যেদিন পর্যন্ত আমার পায়ে ধরে মাপ না চাইবে ততদিন পর্যন্ত কোনো স্পর্শই নেই। যদি পরকীয়া করে করুক, পরদিন অন্য মেয়ে নিয়ে আসবো। যেহেতু 27 বছর কোনো পরকীয়া করেনি, মনে হয় না সামনে করবে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা পাশে, আমার কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বিছানার উপর। আমি সাথে সাথে উঠে পড়লাম। নীলা উঠে পড়ল। কি হলো, উঠে পড়লি কেন? তোমাকে কে বলেছে আমার সাথে শুতে? আমার মন চাইছে তাই। থাকো তুমি তোমার মন নিয়ে। আমি চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়লে মা ডাক দিল খেতে। খেতে গেলাম। মা জিজ্ঞাসা করলো, নীলা কই? আসেনি। না। আসবে না। মা আমার রুমে গেল, গিয়ে নীলাকে নিয়ে আসলো। আমি খাওয়া দাওয়া করে চলে গেলাম রুমে। একটা কথা বললাম না, খেয়ে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইল টিপছি। নীলা চা আনলো আর বলল, এই নে চা। টেবিলে রাখো। নীলা টেবিলে রাখলো। আমি বাইরে যাব। যেখানে মনে চায় যাও, আমাকে জিজ্ঞেস করার কি আছে? দেখলাম নীলা রেডি হয়ে বাইরে চলে গেল। আমি পিছু পিছু বের হলাম, কারণ সে আমার বউ। সবচেয়ে বড় কথা হলো আমি তাকে ভালোবাসি। নীলা এলাকার কয়েকজন ছেলের সাথে দেখা করলো, তাদের সাথে অনেক কথাই বললো। আবার নীলা বাড়ির দিকে হাঁটা ধরলো। আমি দোকানে গিয়ে সিগারেট ধরালাম। খেয়ে বাসায় আসলাম, দেখি নীলা ঘর ঝাড়ু দিচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার দিকে আর চোখে তাকাচ্ছে, দেখে আমি কিছু বলি কিনা। কিন্তু না, আমি একটা কথাও বলবো না। যতদিন পর্যন্ত এসব না ছাড়বে, এভাবে মানসিক কষ্টই পেয়ে যাবে। চারিদিকে আমার পাশে শোলো। আস্তে আস্তে নীলার একটা হাত আমার শরীরে রাখলো। আমি যত বিরক্তি আছি সব বিরক্ত নিয়ে নীলার দিকে তাকালাম। নীলা হাত সরিয়ে নিল। আমি উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ভাবলাম আমার কথা মানবে না, আবার আমার কাছ থেকে সুখের আশা করে। এত সোজা না দুনিয়াটা। আমি দেখলাম নীলার কয়েকটি কাপড় ভিজানো আছে, সেগুলো ধুয়ে দিলাম। আমি গোসল করে কাপড় পরে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে কাপড় নিয়ে আসলাম। এসে দেখি নীলা ওয়াশরুমে মানে গোসল করছে। আমি টেবিলে বসে বই কাটছি। ভাবছি এক রুমে দুই মানুষ, একজনের সাথে আরেকজন কথা বলে না। নীলা ওয়াশরুম থেকে গোসল করে বের হলো, নতুন এক শাড়ি পরে, যেটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। নীলা কাপড় নেড়ে দিয়ে বিছানায় বসে চুল আঁচড়াচ্ছে, আর আমি লোভাতু দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম। তার কোমরের একাংশ দেখা যাচ্ছে। আমি কাশতে কাশতে বাথরুমে চলে গেলাম। আধ ঘন্টা পর বের হলাম। বের হয়ে দেখি জমিয়ে মার সাথে আড্ডা দিচ্ছে। দিনটা কেটে গেল। সারাদিন কেউ কারোর সাথে কথা বলিনি। রাতের বেলা আমি পড়তেছি, নীলা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। কতক্ষণ পড়লাম জানি না। নীলা বলল, হইছে, আর পড়তে হবে না, এবার ঘুমা। তোমার বলা লাগবে না। আমি আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে শুলো। আমি বললাম, নীলা, সব নির্বাচনের কি দরকার আছে? চল আমরা নিজের একটা সুন্দর সংসার করি। দেখ, নির্বাচন সম্পর্কে আমার কিছু জিজ্ঞেস করবি না, ওইটা তো বাইরে। এখন তো আমরা দুইজন একই সাথে। এখনো তুমি আমার থেকে অনেক দূরে। এই বলে আমি বালিশ নিয়ে নিচে চলে আসলাম। আমি কি করব বুঝতে পারছি না। আজকে নীলাকে অনেক সুন্দরী দেখাচ্ছে। আমার মন বলছে এমন একটা মেয়েকে আমার মন চাচ্ছিল। কেন জানি মনে হচ্ছে সে কাছে থেকেও অনেক দূরে। মা বাবা যদি জানতে পারে নীলা নির্বাচন করবে, তাহলে কি যে হবে আল্লাহ জানে। সবচেয়ে বেশি কষ্ট পাবে মা। এর আগে নীলাকে আটকাতে হবে। কেমন জানি একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কাঁদছে। হ্যাঁ, নীলাই কাঁদছে। বুঝছি নীলা কষ্টে কাঁদছে। আমি বুঝতে পারছি না কি করব। নীলার কাছে নীলাকে সান্ত্বনা দেব, চাইলেই সম্ভব, কিন্তু না, আমি তা করছি না। কাঁদুক ইচ্ছে মতো, কাঁদুক, বুঝুক তার জীবন আমি কতটা গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ হয়ে গেল, এখনও কাঁদছে। এখন আমার নিজেরই খারাপ লাগছে। আমি উঠে নীলা শরীরে হাত রেখে বললাম, নীলা। নীলা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে তুললাম নীলাকে। দেখি নীলার চোখে পানি। আমি মুছে দিলাম। নীলার শ্বাস আমার মুখে আসছে। তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। আমি ভাবলাম আর আগানো যাবে না। আমি ঘুমের ভান করে সারা শরীরের ভার ছেড়ে দিলাম বিছানায়। নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি নীলা উঠে গেছে। আমি পড়তে বসলাম। পরে খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটিতে অনেকেই জানে না যে আমি বিয়ে করছি, আর আমি কারোর সাথে এতটা ক্লোজড না। আমার ফ্রেন্ড বলতে সবাই, আবার কেউই না। যে সময় যার কাজে লাগে। ভার্সিটি শেষ করে বাসায় আসলাম। এসে দেখে বাবা চলে এসছে।
আমি আমার রুমে গেলাম, গিয়ে দেখি নীলা বাসায় নেই। আমি মাকে জিজ্ঞাসা করলাম নীলা কোথায়। মা বললো আমি যাওয়ার সাথে সাথে বের হয়েছে আর আসেনি। বাবা আমাকে ডাকছে, আমি বাবার কাছে গেলাম। মুরাদ, আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসে। ভালো হয়েছে, এখন একদিন বিশ্রাম নেন। বিশ্রাম নিলে তোরা খাবি কি? তোর তো কোনো চাকরির ব্যবস্থা হয় নাই। হুম। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মার সাথে নিয়ে এই বিষয় নিয়ে কথা বলেছি। তোর মা হ্যাঁ বলেছে। কি? আমার চাকরির মেয়াদ শেষ হলে পেনশনের যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি দেশের বাড়িতে একটা বাড়ি করি আর বাজারে একটা দোকান নিয়ে বসি। আমরা তো সারা জীবন ভাড়াটিয়া থেকে গেছি। আমি ভাবলাম কথাটা খারাপ না। এদিকে আগামী মাস আসতে আর 6 দিন বাকি, আর নির্বাচন আসতে আরও 2 মাস বাকি। নীলার বাবা আমাকে অনেক টাকা ক্যাশ দিয়েছে, আমি একটা টাকাও নিতে চাইনি। জোর করে আমাকে দিয়েছে নীলাকে বিয়ে করার জন্য। সেখান থেকে টাকা দিলে একটা বাড়ি আর একটা ব্যবসা সুন্দর করে আসবে। আর এদিকে বাবা মা জানবে না যে নীলা নির্বাচন করছে, আমিও লেগে যাব চাকরির খোঁজে। এসব কিছু চিন্তা করে বললাম, আপনার বুদ্ধিটা ভালো। আপনার পেনশনের টাকা দিয়ে কি হবে সব কিছু? দেখি হয় কি না, না হলে ধার করতে হবে। ধার করা লাগবে না, শ্বশুরবাড়ি থেকে যে টাকা পেয়েছি সেটা দিয়ে হবে। ওকে। তোমার অফিসে চাকরির কোনো পোস্ট খালি আছে? না। তাহলে আমি আগামীকাল থেকে লেগে পড়ি চাকরির খোঁজে। তাই কর। আমি রুমে এসে ভাবতে লাগলাম নীলা কোথায় গেল। নীলার মার কাছে ফোন দিলাম। হ্যালো মা, কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন? ভালো। আমার নীলা বলছিল বাড়ির কাছে এক বান্ধবীর বাসায় যাবে, সে কি আপনার ওখানে গেছে? না তো। ওকে, তাহলে বোধহয় এসে পড়বে। আমি ফোন কেটে দিলাম, নীলাকে ফোন দিলাম, ধরছে না, কেটে দিচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ঘর থেকে বের হব তাকে খোঁজার জন্য, অমনি নীলা ঘরে ঢুকলো। আমি কিছু বললাম না, আর বললে কি হবে, সে তো আমার কথা শুনবেই না। এরপর আমি জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? বাড়িতে গিয়েছিলাম। ও, মিথ্যে কথা ভালোই বলতে পারো। যেখানে মনে চাই সেখানে যাব, তোকে বলতে হবে? এমন কথা শুনে আমার মেজাজ গরম হয়ে যায়। আমি কানে কানে গিয়ে বললাম, রাতে তাহলে কাঁদিস, তোর খবর আছে। দেখবো নি তুই কি করস। ওকে। মা নীলাকে ডাক দিল, নীলা চলে গেল। আমি একটু বাইরে বের হলাম, একটা চায়ের দোকানে গিয়ে সিগারেট ধরালাম। কোত্থেকে জানি এক ছেলে এসে জিজ্ঞাসা করলো, কি ভাই, কি খবর? আমি চিনতে পারলাম এটা সাজিদ। এই তো আছি। তোমার আর বড় অপুর বলে বিয়ে হয়েছে? হুম। তুমি কি করে বড় অপুকে পটিয়ে বিয়ে করে ফেললে? আমার তো ভাবতে অবাক লাগছে। আরে ভাই, কপালে আছে। সেটাই, তোমার বউ তো নির্বাচনে পাশ করবে। সত্যি। তুমি জানো না আজকে যে বক্তব্য দিছে অর্ধেকের বেশি মানুষ তার পক্ষে চলে এসেছে। তাই নাকি? দূর ভাই, আপু আপনার কাছে কিছু বলে না? কোথায় বক্তব্য দিয়েছে? আপনি জানেন না, এই সামনের মোড়ে। এত আয়োজন, এত কিছু, এসবের খরচ কে দিয়েছে? বড় আপু। দূর ভাই, আপনি আমার কাছ থেকে চালাকি করে সবকিছু জেনে নিচ্ছেন। আপু জানতে পারলে আমাকে মারবে। ধুরু ভাই, বসো। মামা বেনসন দাও তো। মামা সে সিগারেট দিল। আমি বললাম, আমার একটা কাজ করতে পারবা? আপুর বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আরে বোকা, সে তো আমার বউ, আমি তার বিরুদ্ধে কি বলবো? শোনো, তুমি শুধু বলবা সামনে কোথায় কোন জায়গায় তোমাদের বড় অপু বক্তব্য দেয়। কি করে বলবো? ফোন করে। ফ্ল্যাক্সি লোডের টাকা 500 টাকা দিয়ে বললাম, এবার হবে? সাজিদ চলে যায়। আমি বাসায় আসি, এসে পড়তে বসলাম। দেখি নীলা খুব হাসি খুশি। রাতের খাবার খেয়ে আবার পড়তে বসলাম। আমি নীলা একটা কথা বলিনি, কারণ এখনও নীলা আমার কথা শুনছে না। আজকে কত মানুষের সামনে বেপরোয়া হয়ে কথা বললো। আমার শরীরটা শুধু জ্বলছে। সবাই তো নীলার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এটা তো আমি বুঝি। ভাগ্যের নির্মম পরিহাস, নীলা যদি আমার কথা শুনতো। এদিকে নীলা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, আর একটু পরপর হাসি দিয়ে ওঠে। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা, তুমি যে নির্বাচন করছো এত টাকা কোত্থেকে? আমার জমানো টাকা। আর একটা টাকাও খরচ করো না, এসব টাকা রেখে দাও, ভবিষ্যতে দেখবে তোমার সন্তানের জন্য অনেক কাজে লাগবে। আমার না মা হওয়ার অনেক ইচ্ছা। তোমার মা হওয়ার যোগ্যতা নেই। তুমি যদি মা হও, বেচারা ছোট বাচ্চারা শুধু কষ্টই পাবে। আমি মা হলে বাচ্চাটাকে সারাদিন বুকের কাছে আগলে রাখতাম। শুনছি তুমি নাকি নির্বাচনে জিতবে, আর এদিক দিয়ে যদি তুমি মা হও তাহলে কি হবে? তুমি সারাদিন কাজে এখানে সেখানে ঘুরে বেড়াবে, আর এদিকে বাচ্চাটা তোমার বুকের এক ফোঁটাও দুধের জন্য কান্না করবে। আমি সব দেখতে পারবো না। আমি মা হলে সারাদিন তাকে বুকে আগলে রাখবো। নীলা আজকে একটা সাদা ড্রেস পরেছে, বাংলায় যাকে বলে প্লাজো। আজ তো নীলা শুয়ে আছে, তাই নীলার হাঁটু অব্দি প্লাজো উঠে আছে। নীলার এই সুন্দর পা দেখে আমার অবস্থা খারাপ। আমি আস্তে আস্তে কাছে গেলাম, গিয়ে নীলার পাটা ঢেকে দিলাম। আমি বললাম, নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমার কথা শুনছো না কেন? আমি একটা প্ল্যান হাতে নিয়েছি, সে প্ল্যানটা আমি যে করেই হোক কমপ্লিট করব। নীলা, তুমি কেন বুঝছো না? যদি মা বাবা জানতে পারে তুমি নির্বাচন করছো, তাহলে বুঝতে পারছো মা কতটা কষ্ট হবে। যে মাকে তুমি বিয়ের কথা বলাতে মা সাথে সাথে রাজি হয়ে যায়, তোমাকে কতটা বিশ্বাস করে, একটু ভুলের জন্য সব শেষ হয়ে যাবে।
আমাকে একজন বলেছে অনেকজন অনেক কথা বলবে, এসব কথাই কান না দিতে। সকল স্বামী তার স্ত্রী ভালো চায়, আমি কখনো তোমার খারাপ চাই না। নীলা, এসব হলো ছেলে মানুষের কাজ। তোমার উচিত আমাদের সংসার কিভাবে সুন্দর করা যায় সেটা চিন্তা ভাবনা করা। যা তো এখান থেকে তুই, আমার ভালো লাগছে না। আমি জানি নীলা, আজকে তুমি কোথায় গিয়েছো। জানলে ভালো। কেন নীলা, তোমার কি একটু জানের ভয় নেই? আছে। তাহলে এত মানুষের সামনে বেপরদায় কিভাবে কথা বললে? ধর, আমি অনেকক্ষণ প্র্যাকটিস করেছি, আর আমাকে কি কেউ মেরে ফেলবে নাকি? তুমি একা একা চলো, আমার ভয় করে না। তাহলে তুই আমার সাথে চল। নীলা, তুমি আমাকে ভালোবাসো? হুম। যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তুমি কষ্ট পাবে না? ছেড়ে চলে যাবি মানে? যেখানে যাস সেখান থেকে তোকে বের করে আনবো। নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এ কি, তুই কাঁদছস দেখি? তোমার কথা শুনে যাচ্ছি। তোর কষ্টটা বল। হয়তো তোমার সুখের দিনে আমি থাকবো না, আর আমার সুখের দিনে তুমি থাকবে না। কেন? ইস নীলা, তুমি যদি আমার কথা বুঝতে, আমি তোমার সাথে না থাকতে পারলেও তোমার ছায়া হয়ে থাকবো। মানে বোঝাতে হবে না, এখন ঘুমাও। আমি বালিশ নিয়ে নিচে আসবো। নীলা বলল, উপরে শো, নিচে অনেক ঠান্ডা। ওকে। আমি নীলার উল্টো দিকে মুখ করে শুয়ে রইলাম। ঘুম আসছে, ঘুমিয়ে পড়লাম। নীলা যে করে হোক নির্বাচনে দাঁড়াবে এবং পাশ করেও নিজের নাম সারা দেশে ছড়িয়ে দেবে। এখন যে কোনো বাধা সে উপেক্ষা করবে। রাস্তাঘাটে হাঁটলে কত সম্মান করবে মানুষ। আমার অবদান নীলা বুঝতে পারে, কিন্তু সে ভাবে তাকে নির্বাচনে দাঁড়াতে হবে। নীলা ভাবছে নীলা নির্বাচনে পাশ করলে আমি দেখব তার কত সম্মান। তার আগে যেভাবেই হোক তাকে টিকে থাকতেই হবে। নীলা আবার ভাবে সে কোনো ভুল করছে না তো, কিন্তু লোকের সমর্থনে সব ভুলে যায় নীলা। নীলা বুঝতে পারছে আমি খুব কষ্ট পেয়েছি। মনে মনে নীলা ভাবে আর মাত্র 2টা মাস, তারপর দেখতে পাবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। নীলারও ঘুম পাচ্ছে। নীলা জানে এখন আমার শরীরে হাত দিলে আমি রাগ করে উঠবো, তাই নীলা আমার শরীর ঘেঁষে ঘুমানোর চেষ্টা করলো। আস্তে আস্তে নীলা আমার শরীর জড়িয়ে ধরলো। শেষমেশ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুমতি করে দেখে আমি পড়ছি। নীলার অনিচ্ছা সত্ত্বেও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি নীলার হাতটা নিয়ে নীলা হাতে চুমু খেলাম। আর কিছুক্ষণ পর নীলা ওয়াশরুমে চলে আসলো। একেবারে গোসল করে বের হলো। ছাদে কাপড় নাড়তে যাবে, 3 তলা থেকে 4 তলায় উঠলো। 4 তলা এক মহিলার কাণ্ড দেখে নীলা থমকে যায়। দেখলো একটা বাচ্চা ছেলে, চোখে মুখে চুমু দিয়ে বলল, যাও বাবা, বাবার সাথে স্কুল যাও। আর বাচ্চাটা বলল, বাই মা। যাওয়ার সময় বাচ্চাটা গালে চুমু খেলো। শেষমেশ টাটা দিতে দিতে বাচ্চাটা চলে গেল। নীলা শুধু কাজটা দেখলো পুরোটাই। দীর্ঘ একটা শ্বাস ফেলে মনে মনে বলল, ইস, আমার যদি এরকম একটা বাচ্চা থাকতো। পেটের দিকে হাত দিয়ে পেটের মধ্যে হাত বুলিয়ে নেয় নীলা আর বলে, মুরাদ, তুই কেন বুঝতে পারিস না আমার মনের কথা? আমাকে একটা বাচ্চা দে, কসম করে বলছি তার কোনো কষ্ট আমি হতে দেব না। নীলা আবার ভাবে, আমি তো ঠিকই বলেছি, এসব তো ছেলে মানুষের কাজ। আমার কাছ তো ঘরের ভিতরে, আমি 2-3টা বাচ্চা নিয়ে সুখে সংসার করব। নীলা নিচে এসে দেখলো আমি কলেজে চলে গেছি। নীলা নিয়ত করে ফেলেছে এসব বাদ দিয়ে আমার কথা মতো চলবে। নীলা ঘর থেকে বের হলো অফিসে গিয়ে নিজের পদ বাতিল করতে। বাসা থেকে বের হয়ে হাঁটা ধরলো। কিছুক্ষণ যাওয়ার পর কোত্থেকে যেন একটা মেয়ে এসে বলল, আপু আপু, আমার বাড়ির সামনে, প্লিজ আপু আমার সাথে একটা ছবি তুলেন। বলতে পারবো আমি চেয়ারম্যান আপুর সাথে ছবি তুলেছি, সবাই আমাকে বস মানবে। আপু প্লিজ। ওকে ওকে তোলো। মেয়েটা ছবি তুলে বলল, আপনার আমাকে খুব ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই আপনাকে ভোট দিবে। থ্যাংক ইউ। হেঁটে কেন, রিক্সা দিয়ে যান। আসলে শরীরটা বেড়ে যাচ্ছে তো তাই। ওকে আপু, চলেন আপনাকে এগিয়ে দিই। চলো। মেয়েটা নীলা হাঁটছে। সামন দিয়ে যে যায় সেই লম্বা করে একটা সালাম দেয়। নীলা হাসি মুখে তাদের বিদায় দেয়। আরও কিছুক্ষণ হাঁটার পর 6-7টা মেয়ে নীলাকে ঘিরে ধরলো। আরও 10-12 জন ছেলে এসে হাজির হলো। পুরো একটা দল হয়ে গেল। একসময় মিছিল শুরু হয়ে গেল। মিছিলের মধ্যে আরও মানুষ যোগ দিতে থাকে। পরে মোটামুটি বড় একটা মিছিল হয়ে যায়। অনেকক্ষণ সবাই বড় অপুর পক্ষে মিছিল করে। এক জায়গায় এসে এক রেস্টুরেন্টে নিয়ে সবাইকে কিছু খাওয়ালো আর তাদের বিদায় দিল। নীলা বাড়িতে চলে আসে। এসে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে লাগলো, কোথা থেকে কি হয়ে গেল যে জায়গায় গিয়ে না করে আসবে এসবের মধ্যে আমি আর নাই। সেখানে গিয়ে বড় এক মিছিল করে আসলো। এত মানুষের সারা কিভাবে নীলা ফেলে দিবে। এখন কত সম্মান, পরে জানি কত সম্মান হবে। বের হলেই মানুষ ঘিরে ধরবে। তখন মুরাদ বুঝতে পারবে আমি এত কষ্ট করেছি। তখন হয়তো মুরাদ আমাকে একটা বাচ্চা নেওয়ার সুযোগ দিবে। আমি নীলার মনের ভিতর ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। নীলার সব কাছে রেসপন্স করব, কিন্তু আসল কাজটা করব না। আমি বুঝতে পারছি এভাবে নীলার সাথে আর বেশি দিন থাকা যাবে না। ভার্সিটি থেকে এসে দেখি নীলা ঘুমোচ্ছে। তার মায়াবী মুখটা কি সুন্দর করে তাকিয়ে আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও নীলার কপালে চুমু খেলাম। নীলা পাশ ফিরে আবার শুয়ে পড়ল। আমি ফ্রেশ হয়ে নীলাকে ডাক দিলাম, নীলা আমার খিদে পেয়েছে।
দাঁড়াও, আমি নিয়ে আসছি। নীলা একটু পর আমার জন্য খাবার নিয়ে আসে। আমি খেলাম আর বললাম, নীলা তুমি আজকে মিছিল করেছো? হুম। কেন? যাতে নির্বাচনে পাশ করতে পারি। ওকে, তাহলে তুমি নির্বাচন নিয়ে থাকো। মুরাদ, রাগ করিস না, আমি এখান থেকে বের হতে পারবো না। ওকে, তোমার যা ইচ্ছা তাই করো। আমি বিকেলের দিকে ছাদে গেলাম, গিয়ে দেখি জ্যোৎস্না। আমি বললাম, জ্যোৎস্না আপু কেমন আছেন? ভালো, তুমি? ভালো। কেমন চলছে তোমার দিনকাল? এই তো মোটামুটি। আমার সামনে বিয়ে। ভালো। আপু আমার একটা সমস্যা, যদি একটু হেল্প করতেন। কি বলো? নীলা শুধু শুধু নির্বাচন করতে চায়, এ নিয়ে তাকে আমি প্রতিদিন বোঝাই, কিন্তু সে কোনো কথাই তার কানে নেয় না। আপনি যদি একটু হেল্প করতেন। যে তার স্বামীর কথা শুনে না, তাহলে অন্য আরেকজনের কথা কি করে শুনবে? তারপর একটু কথা বলে দেখবেন। ওকে। আমি যাই। হুম। আমি চলে আসি। কি করব কিছুই মাথায় আসছে না। এভাবে এক সপ্তাহ চলে গেল। বাবা গ্রামে চলে যায়। গ্রামের বাড়িতে নতুন বাড়ি হলে মাও চলে যাবে। নীলা জিজ্ঞেস করলে বলে বাড়িতে বেড়াতে গেছে। আমি বেশি নীলার কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখি। আর সে নির্বাচন নিয়ে ব্যস্ত। এদিকে টাইম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। নীলাকে কেমন জানি লাগে। তার সাথে কথা বলা, হাসাহাসি এখন আর ভালো লাগে না। এখন কেন জানি নীলাকে বিরক্তকর মনে হয়। আমি আস্তে আস্তে নীলার সাথে কথা বলা কমিয়ে দিলাম। এই তো গতকাল সারাদিন নীলার সাথে একটা কথা বলিনি। বুঝতেই পারছেন এটা কতটা কষ্টকর। নীলাকে অনেক বোঝালাম, শেষমেশ যেই কদু সেই লাও। আমি ভাবলাম নীলার মা বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমি সময় করে চলে আসি নীলার বাড়িতে। দেখি তার মা বাবা দুজনে বাড়িতে। হঠাৎ নীলাকে ছাড়া আমাকে দেখে তারা অবাকই হয়ে যায়। নীলার মা বলল, বাবা তুমি এমন সময় একা? নীলা কোথায়? নীলা বাড়িতে। মা বাবা কিছু কথা ছিল। কি বলবা বলো। নীলাকে নিয়ে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আসলে নীলা খালি নির্বাচন করে। এই সারাদিন নির্বাচন নিয়ে বাড়ি বাইরে ব্যস্ত থাকে। কত যে বললাম এসব ছেড়ে দিতে, আমরা সুন্দর করে সংসার সাজাই, কিন্তু কে শোনে কার কথা। আপনারা দুজনে যদি একটু বলতেন এসব ছেড়ে দিতে, তাহলে খুশি হতাম। আমি নীলার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। এসে দেখি নীলা ঘরের ভিতর নাচতেছে। আমি মুচকে একটা হাসি দিলাম আর বললাম, এত খুশি কেন? সবাই বলছে আমি পাশ করব। ঘরের বাইরে বের হলে কত কত মানুষ আমাকে ঘিরে ধরে। সেটা তো ধরবেই, কারণ তুমি অনেক সুন্দরী, আর সুন্দরীর পূজা করে সবাই। সুন্দরী বলে না, আমি চেয়ারম্যান হব বলে। এখনো কোনো নেতা তোমাকে আহ্বান করেনি রাতে তার সাথে থাকার জন্য? কি বলি তুই? এটা কি বললি তুই? আবার বল। মুহূর্তের মধ্যে নীলার চোখ মুখে রং পাল্টে গেল। যদি এরকম অফার পাও তাহলে ফোন করে বলে দিও আজ রাতে আমি বাইরে থাকবো। ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল গালে। সত্যি কথা বললে কারোই সহ্য হয় না। নীলা কেঁদে দেয়, কেঁদে কেঁদে আমাকে জড়িয়ে ধরে। তুই এমন কথা বলিস না। এই নীলা শুধু তোর। নীলার সব তোর। নীলার যৌবন রূপ সব তোর। এসব কিছু তোর জন্য। নীলা আমার একটা হাত নিয়ে তার গালে দিল। খুব কষ্ট হচ্ছে নীলা, এর একটা কিছু আমি পাবো না। এসব কিছু কয়েকদিন পর পথের মানুষের কাছে চলে যাবে। এমন কথা মুখে আনিস না মুরাদ। আমি তোরে ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই এমন কথা আর বলিস না। প্লিজ নীলা, তুমি এসব ছেড়ে চলে আসো। প্লিজ প্লিজ, তোমার আর আমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। এসব ছেড়ে দাও। নীলা কিছুই বলছে না। আমি আস্তে আস্তে নীলার গালে ধরে নীলার ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করেছে। নীলা আমার মাথা চেপে ধরল তার ঠোঁটের সাথে। আমি পাগলের মতো কিস করছি, সাথে নীলাও। নীলার শ্বাস ভারী হচ্ছে। আমি ভাবলাম এখন বাদ দিতে হবে, নাহলে নীলাকে আটকানো কঠিন হবে। আমি আস্তে আস্তে নীলাকে ছেড়ে দিলাম। কি হলো? ভালোই তো লাগছিল, আবার ধর। মনে হয় মা ডাকছে। এই বলে আমি সোজা ঘর থেকে বেরিয়ে আসলাম। নীলা বুঝতে পারছে না কি বলবে, শুধু তাকিয়ে রইল। আমি ভাবলাম লাভ নেই, যতদিন না পর্যন্ত ওইসব ছাড়বে না ততদিন পর্যন্ত আমাকে পাবে না। আমি 2-3 জায়গায় চাকরির জন্য নিবন্ধন করলাম। এসব বিষয় নীলার কাছে গোপন রাখলাম। তাকে বলে কি করব? আমি বাইরে যাওয়ার সাথে সাথে নীলা ঘর থেকে বের হয়ে পড়ে। আর কি বলবো, এসব কিছু নীলার কাছে গোপন রাখলাম। আমি সোজা বাইরে আসলাম, এসে সিগারেট খেলাম, খেয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকলে নীলা বলল, তুই আমার বাবা মার কাছে বিচার দিয়েছিস কেন? মন চেয়েছে। দেখ, আমাকে নিয়ে প্রতি দোকানে এখানে সেখানে সব জায়গায় কথা হয়। তারা বলে আমি জিতলে এলাকার উন্নতি হবে, এলাকার শান্তি থাকবে। এসব মানুষের কথা আমি কি করে ফেলে দিতে পারি? আমি ছাড়তে পারবো না। ভালো, তোমার যদি মন চায় করো। মনে থাকে জানো, পরে যখন কেঁদে কেঁদে আমাকে জোরে চিল্লে রাখবে তখন আমাকে পাশে পাবে না। নীলা, তুমি এখন বাচ্চা মেয়ে না, ভালো মন্দ বিচার করে বিবেক তোমার মাথায় আছে। হায়রে আমার কপাল, আমারই দোষ। কেন যে সুন্দরী পাগল হলাম। যদি জ্যোৎস্নার কথা বা তানাকে বিয়ে করতাম তাহলে কতই না সুখী হতাম। এই বলে রুম থেকে বের হয়ে আসলাম। সোফায় এসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে বলল আগামীকাল বাবা আসবে। দিনটা কেটে গেল নীলার সাথে। আর কথা বলিনি।
পরদিন বাবা এসে আমাকে ডাকা শুরু করলো। আমি গেলাম বাবার কাছে, একটা কাগজ ঢিল দিয়ে বলল, এসব কি মুরাদ? আমি কাগজ ধরে দেখি নীলা নির্বাচনের পোস্টার। তার মানে বাবা জেনে গেছে নীলা নির্বাচন করছে। বাবা আবার বলল, কোথায় তোর বউ? কোথায়? আস্তে বাবা, আমার কথা শোনো। কি শুনবো? আমি জানি নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে। কি বললি তুই? নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে? তার সাহস কত? তার মাকে ফোন দে। এমন অলক্ষী মেয়ে আমাদের দরকার নেই। শোনো, আমি তোমাদের বুঝিয়ে বলি। বাবা, আমি জানি না যে নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে। বাসরাতে সে আমাকে বলে, তখন যা হবার হয়ে গেছে, এখন তোর কিছু করার নেই। আমি নীলাকে অনেক বুঝালাম, কিন্তু কে শোনে কার কথা? বাবা মা, যা হবার হয়ে গেছে, তোমরা কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখছি। তোর বউ যেন আমার সামনে না পড়ে। ওকে, আমি দেখছি। আমি চলে আসলাম, দেখি নীলা চুপচাপ বসে আছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি হাসি মুখে বললাম, তোমাকে কিছু বলবো না, তোমার মন যাচ্ছে তাই করো। নীলা কিছু বললো না। আমি চুপ করে বেলকনি থেকে বাইরে তাকিয়ে রইলাম। নীলা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তোকে আমি কষ্ট দিতে চাইনি মুরাদ। আমার কষ্ট তো কিছুই না। মা আর বাবা অনেক দুঃখ পেয়েছে তোমার এই অপ্রত্যাশিত কাজে। সরি। সরি বলে কি লাভ? সরি বললে কি আর তুমি এসব থেকে ফিরে আসবে? তুমি তো বুঝতে পারছো না, সবাই তোমাকে কি সম্মান করবে, বলবে দেখ দেখ চেয়ারম্যানের জামাই। সব ছেলেরা তোমাকে দেখে হিংসা করবে। নীলা, তুমি এখনো ছোট রয়ে গেছো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে এতদিনে তুমি এতদিনে কি চেয়ারম্যান হয়ে যেতে। আমি যে ভালো সেজন্য তোমাকে বাধা দিচ্ছি। শোনো, এখন তুমি গিয়ে আমার মার কাছে আর বাবার কাছে মাপ চাইবা, বলবো আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না। বলবো না? বলবা না? না না না। আমি আমার হাত উঠালাম চড় দিতে, কিন্তু কোনো এক টানে আর পারলাম না। তখন নীলা বলল, মাইলিনা চর, দেখতাম তোর কত সাহস। এখন যদি আমি একটা ফোন করি তাহলে কত শত ছেলে চলে আসবে। আমি চাইলেই তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে পারি। আমি মোবাইল দিয়ে বললাম, এ নাও, এখন তোমার ছেলেদের ফোন দাও, তারা আসুক, এসে আমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিক। তুই কি ভাবছস আমি পারবো না? তুমি আবার না পারতে পারো? আমি কানের কাছে গিয়ে বললাম, পারলে করে দেখা। আমি সেখান থেকে চলে আসলাম। আমার আর ভাল লাগছে না। এখন থেকে নীলার সাথেই শোবো না। আজ 1 সপ্তাহ হলো নীলার সাথে শুই না। আমি আমার মতো, নীলার মতো। এদিকে আমার চাকরি ইন্টারভিউর জন্য কল আসলো। এদিকে বাবা মা চলে গেল গ্রামের বাড়িতে। যাওয়ার আগে নীলাকে কয়েকবার বললাম মা বাবার কাছে মাপ চাইতে, কিন্তু কে শোনে কার কথা? এখন আমি আর নীলা একা। আমি ইন্টারভিউ দিলাম। আমার আগের রেজাল্ট ভালো ছিল, তাই চাকরিটাও হয়ে গেল। কিন্তু সমস্যা একটাই, বাসা থেকে অনেক দূরে। আমি সকালে যাই, বিকেলে আসি। নীলা ভাবে আমি ভার্সিটি যাই। কিছুদিন পর সন্ধ্যার সময় বাসায় ঢুকলাম। দেখি নীলার 5 জন ছেলে, 1 জন মেয়ে বসে বসে আড্ডা দিচ্ছে। তাদের একজনের হাতে সিগারেট, নীলাও সিগারেট খাচ্ছে। আমি ঘরে ঢুকলেই নীলা বলল, এই হলো আমার স্বামী মুরাদ। মাঝখান থেকে একজন ছেলে বলে উঠল, বড় আপু, আপনি বিয়ে করে ফেলেছেন? আমরা তো জানি না। আসলে সবই কপাল। আর মুরাদ কিন্তু খুবই ভালো ছেলে, কেউ তার সাথে বেয়াদবি করবি না। ওকে আপু। আপু, আমাদের কাজটা বুঝিয়ে দেন। মুরাদ, তুই একটু ঘরে যা। ওকে। আমার মাথা পুরো গরমে আছে, কিছুই বলবো না তাকে। আমি ভাবলাম এইভাবে আর চলতে পারে না। আরে আমার তো একটু সম্মান আছে। চেয়ারম্যান হওয়ার পর সবাই বলবে দেখ দেখ চেয়ারম্যানের জামাই, কিন্তু সেটা বলবে টিটকারি করে। ভাবলাম আজ নীলাকে শেষবারের মতো বলবো, তারপর অন্য কোনো রাস্তা দেখতে হবে। নীলা তাদের সাথে কথা বলে অনেকক্ষণ। এই ফাঁকে আমি তাদের জন্য হালকা নাস্তা নিয়ে আসি। নীলার অহংকারের শেষ নেই। নীলা তাদের ছোটোখাটো মিটিং শেষ করলো। আমি পড়তে বসলাম। রাতে খাওয়ার জন্য নীলা আমার জন্য বাইরে খাবার আনে। আমি খেলাম। ভাবলাম আজ একসাথেই শুই। আমি শুলাম তাড়াতাড়ি, কারণ সকাল অফিসে যেতে হবে। দেখি নীলা মোবাইল টিপছে। নীলা, বলো। মোবাইলটা রাখো। ওকে বলো। নীলা, তোমার নির্বাচনের আর কতদিন আছে? আর মাত্র 15 দিন। ভালো, তোমাকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি। তুমি কি এখান থেকে বের হতে পারবে? না, কতবার বলবো? তাহলে শোনো, এসব ছেলেদের নিয়ে ফ্ল্যাটে আসবে না। কেন? আমি না করছি তাই। ওকে, তোমার যা ইচ্ছা। আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে গেলাম অফিস শেষ করে অফিসের আশেপাশে বাসা খুঁজতে লাগলাম। নীলার আমার এই জ্ঞান আর ভালো লাগে না। প্রতিদিন একই বিষয় নিয়ে কথা বলি। ভালো হয়েছে তার বাবা মা চলে গেছে, নাহলে কত বাধার সম্মুখীন হতে হতো। এসবই সে ভাবলো। আর আমাকে নীলা অনেক ভালোবাসে, সেজন্য নীলা এত অপমানের পরেও আমার কাছেই পড়ে রয়েছে। এদিকে নীলা ভাবছে আমার কি হয়েছে। কিছুদিন ধরে আমি নীলার সাথে খুব ভালো ব্যবহার করছি, খুব হাসি খুশি, সব কাজে রেসপন্স। নীলা বুঝতে পারলো আমি তাহলে এতদিনে সব কিছু বুঝতে পেরেছি। ওই তো সেদিন নীলা মিটিং করে আসতে দেরি হয়েছিল। আমি এগিয়ে গিয়ে নীলাকে নিয়ে আসি। শীত বলে দুজনে এক চাদরের ভিতরে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বাসায় আসি।
যা দেখে নীলার খুব ভালো লাগে। এ মাসে শেষ কয়েকদিনই নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। আমার প্রতি নীলার ভালোবাসা অনেক বেড়ে যায়। কিন্তু এসব কিছু রীতি ঘটলো। নীলা সেদিন ঘুম থেকে উঠে দেখলো আমার বই কাপড় চোপড় কিছুই নেই, আর টেবিলের উপর একটা চিঠি পেলো। নীলা পুরো রুম দেখলো, তেমন কিছুই নেই, কয়েকটা বই আর কিছু কাপড় চোপড় পরে আছে, সেগুলো পুরাতন। আলমারি খুলে দেখলো আমার কিছুই নেই। ভাবলো তাহলে কি আমি চলে গেছি? কোথায় গেছি এসবই ভাবতে লাগলো। নীলা জোরে জোরে আমাকে ডাক দিতে থাকলো। তার শব্দে আবার ফিরেও আসলো। পুরো ফ্ল্যাট চেক করলো, প্রয়োজনে সব কিছু আছে। নীলা আস্তে আস্তে চিঠির কাছে আসলো। নীলার বুকটা কাঁপছে। আমি চলে গেছি ভেবে আগে মোবাইল নিয়ে কল করলো আমার নাম্বারে, ফোন বন্ধ। এবার চিঠির কাছে এসে চিঠি হাতে নিল আর কাঁপা কাঁপা হাতে চিঠিগুলো পড়তে লাগলো। চিঠিতে লেখা আছে, নীলা আমি কোনো চিঠি লিখছি না যাতে পরে উত্তর দিতে না পারো। নীলা একটা কথা জানো, স্বাধীনতা অর্জন করা সে রক্ষা করা কঠিন। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। নীলা আমি তোমার সাথে মোটামুটি অনেক সময় কাটিয়েছি। নীলা তুমি যখন বলতে আমি কোথাও চলে গেলে আমাকে সেখান থেকে যেভাবে পারো নিয়ে আসবে, তখন আমার খুব অহংকার হতো। আনলে আবার কি হবে? আমার একই কথা, নির্বাচন করো না, সেরকম কথা তোমাকে শুনতে আর হবে না। আমি চলে গেলাম, এখন তুমি নির্বাচনে বেশি ফোকাস করতে পারবে। দোয়া করি নির্বাচনে পাশ করে এলাকায় উন্নতি করতে পারো। সবাই একটা চেয়ারম্যান থেকে এটাই আশা করে, আর সবসময় গরিব দুঃখীদের পাশে থাকবে। দেখবে তুমি ভালো একটা চেয়ারম্যান হতে পারবে। নীলা আমি দুঃখিত, আমি তোমার ভালো স্বামী হতে পারিনি, তোমার কথায় রাজি হতে পারিনি। তোমার সামনে জীবন পড়ে রয়েছে, ভালো একটা ছেলেকে বিয়ে করে মা হওয়ার স্বপ্ন দেখো। খুব ইচ্ছে ছিল বাবা হওয়ার, কিন্তু সেটা হলো না। নীলা আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমার খোঁজে তুমি বের হয়ে না, কারণ তুমি আমাকে খুঁজে পাবে না। আমি পিছনের সকল পথ বন্ধ করে দিয়েছি। তুমি জেনে খুশি হবে আমি একটা চাকরিও পেয়েছি। তোমার অন্তরে কী ছিল সেটা আমি আদৌ চিন্তা করে বের করতে পারিনি। শেষ কয়েকদিন তোমার সাথে ভালো ব্যবহার করেছি, কারণ তুমি যাতে বুঝতে পারো তোমার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ ছিলাম, কিন্তু তুমি সময় থাকতে গুরুত্ব দাওনি। নীলা তুমি যদি আমার কথা শুনতে, তাহলে হয়তো পৃথিবীর একমাত্র সুখী সংসার আমরা করতাম। নীলা তুমি চেয়ারম্যান হতে চাও, সেটা বিয়ের আগে বলতে, তাহলে আমি তোমাকে বিয়েও করতাম না, কারণ আমি সিম্পল একটা সুখের সংসার দেখতাম। এখন বুঝতে পারছি বড় লোকেরা বড় ঘরেই মানায়, গরিবের ঘরে মানায় না। বড় লোক যখন গরিবের ঘরে যায় তখন শুরু হয় সমস্যা। সেটা হয়েছে তোমার আর আমার মাঝে। তুমি দেখতে বড় হওয়ার স্বপ্ন, আর আমি দেখতাম সিম্পল জীবনযাপন। তোমার স্মৃতি হিসেবে তোমার দেহ চরগুলোই থাকবে আমার সাথে। আর হ্যাঁ, অবশ্যই নামাজ পড়বে, নির্বাচন পাশ করতে পারো সেজন্য দোয়া করবে। আমিও দোয়া করি তুমি ভালো একটা চেয়ারম্যান হও। আমাকে পাওয়ার জন্য কখনো দোয়া করবে না, কারণ আল্লাহ কারো দোয়া ফেলে দেয় না। সর্বশেষ বলবো তুমি ভালো একটা স্বামী নাও, মা হওয়ার স্বপ্ন দেখো, আর ভালো একটা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করো। আর তোমার বাবার দেওয়া টাকাগুলো আমার বালিশের নিচে আছে। ভালো থেকো নীলা, আমার বউ, আমার ভালোবাসা, সারা জীবন সুখে থেকো। নীলার চোখে পানি, চিঠির অনেকখানি ভিজে গেছে। নীলা কি করবে বুঝতে পারছে না। এখন কেন যেন একা একা লাগছে তার। আরেকবার নীলার মনে হচ্ছে ভালোই হয়েছে। খালি খালি সারাক্ষণ জ্ঞান জ্ঞান করতাম আমি। নীলা আস্তে আস্তে চোখের পানি মুছলো, বিছানায় এলে চিন্তা করতে লাগলো এখন আমি কি করব? বাড়িতে চলে যাব? বালিশের নিচে হাত দিয়ে দেখে টাকা, অনেক টাকা। নীলার কেমন যেন ভয় ভয় করছে। নীলা একাই বাসায় থাকতে পারবে না। আমি বলেছি চাকরি পেয়েছি, কোথায় পেয়েছি সেটা জানতে হবে। সেটা জানতে পারলে আমার ঠিকানা বের করতে পারবে। নীলা পুরো ফ্ল্যাট খুঁজলো, এরকম কিছুই পেল না। নীলার মনে হলো কে জানি দরজায় টোকা দিচ্ছে। খুলে দেখে জ্যোৎস্না। জ্যোৎস্নাকে দেখে নীলা হাওমা করে কেঁদে উঠলো, আর জ্যোৎস্নাকে জড়িয়ে ধরলো। জ্যোৎস্না বলল, নীলা কাঁদছিস কেন? আর মোরাদ কোথায়? চলে গেছে আমাকে ছেড়ে। সেটা তোর জন্য আরো ভালো হয়েছে। এখন শান্তি মতো তুই নির্বাচন করতে পারবি, আর তোকে কেউ বাধা দেবে না। না না, এ হতে পারে না। সেজন্য মুরাদ আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো তোকে আগেই বলেছি মোরাদের কথা মতো চল। কিন্তু সে চলে যাবে কেন? তুই তার কথা ষোলো কণা শোনস না। তুই যদি তার কথা মতো চলতি, ইস তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কোনো কথায় অবাধ্য হতাম না। এখন আমি কি করব? তাকে ছাড়া কিভাবে থাকবো? তোর সেটা প্রাপ্য, তুই যেটাই পাইছস। তাকে আমি ভালোবাসি। এমন ছেলে পাওয়া যায় বউয়ের কারণে বাড়ি থেকে চলে যায়। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। শুন, যে মনে হয় আর আসবে না, তুই এখানে থাকতে পারবি না। ঘন্টা 3 আগে আমার কাছে মোরাদ গিয়েছিল, তারপর এই কাগজটা আমার কাছে দিয়ে যায়। কাগজে কি আছে শুনবি? বল। জ্যোৎস্নাপু তুমি আমার একটা কাজ করে দিও। আমি চলে যাচ্ছি নীলাকে ছেড়ে। নীল তো এখানে একা থাকতে পারবে না, আর যদি থাকে তাহলে বলবেন কাউকে সাথে নিয়ে থাকতে, কারণ রাতে বুঝতে পারবে রাতটা তার জন্য কতটা নিষ্ঠুর।
নীলা যদি চলে যায় তাহলে ফার্নিচারগুলো নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন। আর কিছু টাকা আছে। না, আমি এখানেই থাকবো। শেষমেশ মুরাদের আমি এই ঘরটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শিওর মুরাদ আমাকে অনেক ভালোবাসে। সে একদিন ফিরে আসবে, সে একদিন ফিরে আসবেই। সেটা তোর কপাল। তার আগে তোকে নির্বাচন থেকে বেরিয়ে আসতে হবে। তার নির্বাচনের আর কয়েকদিন আছে। আর 13 দিন। এখন থেকে নিয়ে বাকি দিনগুলো তুই আমার সাথে থাকবি রাতে। ওকে, পরে দেখি। আমি চাই, মনে হয় মা ডাকছে। একটু পর একেবারে চলে আসিস। ওকে। জ্যোৎস্না চলে গেল। নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাগ্যে জুড়ে অফিসের পাশে একটা ব্যাচেলার ফ্ল্যাট পেয়ে যায়। সেখানে উঠি, ভাবলাম আজ সব কিছু সমাপ্তি হলো। নীলাকে ভালো লাগতো, কিন্তু নীলা নির্বাচন ভালো লাগতো না। আমি যে রুমে সিট নিলাম সেই রুমে আরও দুজন আছে। তারা দুজন চাকরিজীবী, তাই আমাদের ফাজলামো করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, পরদিন সকালে অফিসে গেলাম। আমার মুখ থেকে হাসি নামক শব্দটা উধাও হয়ে গেছে। অধিকাংশ সময় আমি নীলাকে নিয়ে চিন্তা করি, ফেলে এসেছি, আবার কোনো ভুল করিনি তো? যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? কিছু ভালো লাগছে না। অফিসে কত মানুষ হাসাহাসি করে, আমি সারাক্ষণ আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। সারাক্ষণ নীলার মুখটা সামনে বাসে। অফিসের ম্যানেজার সবাইকে ডাক দিল, আমিও গেলাম। আমি গিয়ে পিছনে এক কোণায় দাঁড়িয়ে রইলাম। এক একজনকে এক একটা কাজ দিয়ে বিদায় করছে ম্যাডাম। সবার পরে আমার সিরিয়াল আসলো। মেয়েটা আমার থেকে মনে হয় 3 বছরের বড়। ছোট হলে কি হবে, বস তো বসই। আমাকে আমার কাজ দিলে আমিও চলে আসি। অফিসে কত মেয়ে, সারাক্ষণ নীলার কথা মনে পড়ে। নীলা এখন কি করছে? মনে হয় কাঁদছে। আবারও মনে হয় সে তখন খুশিতে নাচছে, কারণ তাকে বাধা দেওয়ার আর কেউ নেই। দূর, যেটা চলে গেছে সেটা গেছেই। এখন কাজে মনোযোগ দিই। অফিস শেষ করে রুমে এসে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর পাশের একজন বলল, তার নাম সাজ্জাদ। ভাই, আপনি এরকম সবসময় নীরব আর মুখ গোমড়া করে রাখেন কেন? কোনো সমস্যা? আমাদের বলেন, দেখি কোনো হেল্প করতে পারি কিনা। ভাই, আপনার কি বউ আছে? হ্যাঁ ভাই। তার কথা আপনার মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়ে। প্রতিদিন তো কথা বলি, আজকেও তো কয়েকবার কথা বললাম। ভাই, আমি আমার বউকে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছি, তাই তার কথা চিন্তা করি। কেন ভাই, আপনি আপনার বউকে ছেড়ে চলে এসেছেন? ভাই, শখের বসে এক সিনিয়র আপুকে বিয়ে করেছিলাম। বিয়ের পর তার কথা আমি শুনতাম, কিন্তু সে আমার কথা শুনতো না, তাই ছেড়ে চলে এসেছি। ভেরি ইন্টারেস্টিং। আমরা দেখি কত কম বয়সী মেয়ে, আর তুমি কিনা সিনিয়র আপুকে বিয়ে করো। থাক ভাই, যা হওয়ার হয়ে গেছে। এখন সামনে ফোকাস করেন, দেখবেন আরও ভালো মেয়ে আপনার কপালে আসবে। আমি পড়তে বসলাম, কারণ আমাকে ভার্সিটি শেষ করতে হবে। এটা বেসরকারি, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। পরদিন অফিসে গেলাম, সারাদিন অফিস করলাম, কারোর সাথে কথা বলিনি। সবাই টিফিন করে আর আমি নীলার কথা চিন্তা করি। সে কি এখনো ঠিক আছে, নাকি আমি নেই বলে কারোর সাথে কোনো কাজে লিপ্ত হয়েছে? না না, নীলা এরকম মেয়ে না। ভাবলাম নীলাকে একটা নজর দেখে আসবো। আগামীকালই যাব, অফিস শেষ করে চলে আসবো। এক লোক এসে খবর দিল ম্যানেজার ডাকছে। আমি অফিসে গেলাম। ম্যাডামকে দেখে আমার মেজাজ গরম হয়ে যায়। ম্যাডাম, এটা কোন কাপড় পরলো? একটা টাইট জিন্স আর টাইট শার্ট, ঠোঁটে লিপস্টিকে ভরা, চুলগুলো মাথায় পাহাড় করে রেখেছে। আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নীলাকে আমি জিন্স অবস্থায় 2 দিন দেখেছি, তারপরে প্রথম আর সবসময় নর্মাল পোশাক পরতো, যার কারণে নীলাকে আমার অনেক ভালো লাগতো। আর শাড়ি পরা অবস্থায় দেখলে মনে হতো রিয়ান ভাইয়ের কথাটা, কোন গ্রহ থেকে এসেছো তুমি, যেখানে শুধু রূপের চর্চা করা হয়। এখন নীলা শাড়ি পরা মুখটা মনে হলে শরীর কাঁপুনি দিয়ে ওঠে। আমি চলে আসলাম। হিসেব করে দেখলাম নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। পরদিন অফিস বন্ধ, তাই সময় করে রাতে এলাকায় আসলাম, যাতে কেউ না চিনতে পারে। শীতের রাত, মুখে মাফলার জ্যাকেট বেঁধে মাথায় ক্যাপ দিয়ে রাস্তায় হাঁটছি। হাঁটতে হাঁটতে বাসার সামনে গেলাম। বাসা নিচে দাঁড়িয়ে আর চোখে বেলকনিতে তাকাচ্ছি, দেখি বাতি জ্বালানো। তার মানে নীলা এখানেই আছে। সে কি কাঁদছে নাকি হাসছে, সে যদি দেখে যেতে পারতাম। অপেক্ষা করি যদি বেলকনিতে আসে। বেশি অপেক্ষা করতে হলো না, না চাওয়ার চেয়েও বেশি পেয়ে গেলাম, যেটা দেখে নীলার আসল মুখোশ উন্মোচন হয়ে গেল। দেখি 3 জন ছেলে আর 4 জন মেয়ের সাথে নীলা হাসতে হাসতে বের হচ্ছে, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবলাম আমার ধারণা সব ভুল। আমি ভাবছিলাম নীলা বোধহয় মন খারাপ করে বসে আছে, কিন্তু না, নীলা নীলার মতো নির্বাচনের কাজই করছে। থাকুক সে তার নির্বাচন নিয়ে, আমি থাকি আমার মতো। আর নীলা চিন্তা মাথায় আনবো না, এলাকার নাম মুখেও নেব না। আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম। সারা রাত ঘুম নেই, কী করব? আমি নীলাকে ছেড়ে চলে আসলাম, অথচ আমি বেশি কষ্ট পাচ্ছি। আর এদিকে নীলা খুশিতে শেষ। শখের বসে গিয়েছিলাম চিনের মেয়েকে বিয়ে করতে, আবার সে বলে এলাকার ডন। এমন ফালতুমি আমার কপালে জুটলো, সে নাকি আমার বউ। ধুর, ঘুমাই। এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে যাই। এদিকে নীলা কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছে।
কারণ আমাকে ছেড়ে নিলে এক মুহূর্ত ভালো লাগে না। সারাদিন ঘরে নিলে একা, কিছুই ভালো লাগে না তার। খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এখন নীলা আমার অভাব হারে হারে টের পাচ্ছে। দুদিন ধরে নীলা নির্বাচনে কোনো কাজে যাচ্ছে না, কারণ তার মন ভালো না। কি করবে কে নীলা? ওই দিন রাতে নীলাকে তার সাথে লোকেরা দাওয়াত দিল। নীলা বলে দিয়েছে আসতে পারবে না, কিন্তু হলো কি রাতে কয়েকজন বাসায় এসে হাজির। তাদের জোড়াজুড়িতে নীলা তাদের সাথে গেল। সেখান থেকে এসেই জ্যোৎস্নাকে কল দিল। জ্যোৎস্না আসলো। রাতে জ্যোৎস্নার সাথে ঘুমায়। দুজনেই শোয়ার পর জ্যোৎস্না বলে, এসব তুই ছাড়বি, এসব ছাড়লে দেখ মুরাদ তোর কাছে ফিরেও আসতে পারে। সত্যি মুরাদ আবার আমার কাছে ফিরে আসবে? যখন শুনবে তুই আর নির্বাচনে দাঁড়াচ্ছিস না, তখন বুঝতে পারবে তুই মুরাদের কথা শুনছিস। কি করে বুঝবো? সে কি এই দেশে আছে নাকি নাকি নতুন বিয়ে করে ফেলেছে? এই বলে নীলা কেঁদে দিল। নীলা কাঁদিস না, তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে। দেখবি একদিন ঠিক আল্লাহ তাআলা তোদের দুজনকে মিলিয়ে দেবে। নীলা ফুপে ফুপে কাঁদছে আর মোবাইল থেকে ছবি বের করে মুরাদকে দেখছে। এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যায়। সকালে উঠে নীলা নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে মুরাদকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি পরদিন অফিসে যাই। গতকাল থেকে আজকে আমার মন বেশি খারাপ। অফিস শেষ করে চলে আসবো। একজন এসে বলে গেল ম্যাডাম ডাকছে। ম্যাডামের অফিসে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি চলে আসলাম, কিন্তু পরের দিন আমি অফিসে যাই। ম্যাডাম অবাক হয়ে যায়, কিন্তু কিছু বললো না। আমি হিসেব করলাম নীলা নির্বাচন হতে আর সপ্তাহ 7 দিন আছে। কিছুই ভালো লাগছে না। কেন জানি মন চাচ্ছি নীলাকে আরেকটা নজর দেখতে। তোর আমার বেহায় মন। আমি নীলার কথা মনেই আনবো না। ভাবলাম আরেকটা বার দেখে আসি, এটাই শেষ। পরদিন রেডি হয়ে রাতে বের হলাম। কিছুক্ষণ জার্নি করার পর এলাকায় পা রাখলাম। আমার উদ্দেশ্য বাসার নিচে দাঁড়িয়ে তার হাসি মুখটা দেখে চলে আসবো। বাসার কাছে চলে আসলাম। এমন সময় একটা নারী চিৎকার আসছে। আমি আস্তে আস্তে হেঁটে তার কাছে গেলাম। চিৎকার চেনা চেনা লাগছে। কাছে গিয়ে দেখি নীলা। আমার সারা শরীরে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। দেখি 4 জন ছেলে নীলাকে ঘিরে ধরেছে। একজন বলছে, তুই নির্বাচন করবি? শালিকে ধর, তার নির্বাচনের স্বাদ মিটিয়ে দেই। ভাবলাম তারা বিপক্ষে দলের কেউ। একজন ছেলে নীলার দিকে আগাচ্ছে। আমি বুঝতে পারছি নীলাকে তারা কি করবে। দেখি ওড়না টান দিয়ে শুয়ে দিতে চাইলো। আমার মাথায় রক্ত উঠে গেল। ভাগ্যবশত আমার পাশে একটা বেলচা ছিল। আমি মুখ ভালো করে ঢেকে নিলাম, না বুঝতে পারে যাতে। বেলচা নিয়ে এগোলাম। যেহেতু চারদিকে অন্ধকার, তাই একদিক থেকে উদয় হয়ে যে নীলার ওড়না দিয়ে টান দিয়েছিল তার পিঠে দিলাম আঘাত। শালা জোরে একটা চিৎকার দিয়ে নিচে শুয়ে পড়লো। আমি আবার অন্ধকারে চলে গেলাম। আমি তাদের দেখছি, কিন্তু তারা আমাকে দেখছে না। তারা সতর্ক হয়ে গেল। আমি জায়গা পরিবর্তন করে আরেকটার পেছনে গিয়ে তার পায়ে আঘাত করলাম। সেও চিৎকার করে শুয়ে পড়লো। আমি আবার অন্ধকারে চলে গেলাম। আমি আবার জায়গা পরিবর্তন করে আরেকটার পিছনে গিয়ে তার ঘাড়ে আঘাত করলাম। সেও শুয়ে চিৎকার করতে লাগলো। আমি আবার অন্ধকারে চলে গেলাম। যেহেতু শীতের রাত, কুয়াশায় কিছু দেখা যায় না। আবার রাত। আরেক শালা চিৎকার করে বলছে, শালা কে রে তুই? সাহস থাকলে সামনে আয়। আমি আস্তে আস্তে পা টিপে টিপে তার পিছনে গিয়ে তার পিছনের দিকে দাঁড়ালাম। শেষমেশ সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে আমার হাত রেডি। সে দাঁড়ানো থেকে অজ্ঞানে ডাইরেক্ট রাস্তায় পড়লো। একজনকে মাথায় আঘাত করলাম না, যদি মারা যায়। আমি আবার অন্ধকারে চলে গেলাম। বাকি 3 জন তাকে উঠিয়ে দৌড়। তারা চলে গেল। আমি নীলার সামনে প্রকাশ হলাম। তার সামনে বেলচা ঢিল দিয়ে রাস্তায় ফেলে ঘুরিয়ে উল্টো হয়ে হাঁটা ধরলাম। কিন্তু নীলা চালাক, আমার চোখ দেখে চিনতে পারে। নীলা আমাকে ডাক দিল। এবার অনেক জোরে ডাক দিল, কিন্তু আমি আমার মতো হাঁটছি। নীলা কাঁদছে আর আমাকে মুরাদ মুরাদ করে ডেকেই যাচ্ছে, কিন্তু আমি হাঁটা থামালাম না, কারণ পিছনে ফেরার সময় নেই। আস্তে আস্তে নীলার মুরাদ মুরাদ ডাকটাও মিলিয়ে গেল। আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। নীলা আমাকে ডেকেই যাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা। নীলা বাসে এসে পিছনে এসে কাঁদতে লাগলো। কাঁদছে আর বলছে, আমি কি দোষ করছিলাম? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছিস? কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখে জ্যোৎস্না। জ্যোৎস্নাকে দেখে হাউমা করে কেঁদে উঠলো আর বলল, কোথায় সে? কই? মুরাদ ছিল ওটা। মুরাদ আমার কাছে আসছিল, আমাকে শয়তানগুলোর হাত থেকে রক্ষা করেছে। কখন দেখছস? আমাকে বুঝিয়ে বল। আমি ডাক্তারের দোকান থেকে আসছিলাম ওষুধ নিয়ে, তখন 4 জন ছেলে আমাকে ঘিরে ধরলো। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। তখন কোথায় থেকে জানি এক ছেলে তাদের মাইর দিল। ছেলের মায়ের সামলাতে না পেরে তারা চলে যায়। আমি ভালো করে খেয়াল করে দেখি ওটা মুরাদ। আমি কতবার যে ডাকলাম মুরাদ মুরাদ বলে, কিন্তু সে আসলো না। সে আসলো না। আবারও কাঁদা শুরু করলো নীলা। জ্যোৎস্না নীলাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখছস মোরা সারাক্ষণ তোর ওপর চোখ রাখছে, তুই ভালো করে চল। আমি যে কাঁদছি, কষ্ট সে কি শুনতে পাচ্ছে না? হয়তো আর কাঁদিস না, ঘুমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। নীলা শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবতে লাগলো,
মুরাদ আমার আশেপাশে আছে। আমি যদি মুরাদের কথা মতো চলি, হয়তো মুরাদ আবার আমার কাছে ফিরে আসবে। আমি সেটাই করব। নীলা বুঝতে পারছে ঘরের মধ্যে ছেলে মানুষের কী দরকার। এখন নীলা বুঝতে পারে এসব নির্বাচন হলো ছেলে মানুষের জন্য, মেয়েদের জন্য হলো ঘর। যখন মেয়ে ছেলের জায়গায় যায় তখনই শুরু হয় ঝামেলা। এসব চিন্তা করতে করতে নীলা ঘুমিয়ে যায়। পরদিন ওঠে। এভাবে 5 দিন চলে যায়। নির্বাচনের আর 2 দিন আছে, কিন্তু আমি এখনও যাইনি। শেষমেশ নীলা নির্বাচন থেকে অব্যাহতি নেয়, কারণ তার দরকার আমাকে। আর সে নির্বাচন না করলে আমি যাব। আমাকে নিয়ে নীলা বাকিটা জীবন পার করে দিতে চায়। আজ 5 দিন হয়ে গেল, আমি ওই দিনের ঘটনা ভুলতে পারছি না। নীলার মুরাদ ডাকটা কেন জানি এখন আমার কানে বাজছে। আমার মন বলছে যা গিয়ে তোর ভালোবাসাকে জড়িয়ে ধর, কিন্তু আমার পা সামনে হেঁটে চলে এসেছে। নীলার প্রতি আমার অনেক মায়া লেগেছে, কারণ নীলা আগের থেকে অনেক শুকিয়ে গেছে। কেমন যেন নীলার মুখে সেই লাবণ্যতা নেই। আমি বুঝতে পারছি নীলা অনেক কষ্টে আছে, কিন্তু এত কষ্টের পরেও কি নীলা নির্বাচন ছেড়ে আমার কাছে মাপ চাইবে, আমার মা বাবার কাছে মাপ চাইবে? কে জানি। 6 দিনের মাথায় আমি অফিস শেষ করে চলে আসছি। এক লোক এসে বলল ম্যাডাম ডাকছে। ম্যাডামের নাম তানিয়া। আমি অফিসে গেলেই আমি ম্যাডামের কাছে কিছুই বললাম না। নির্বাচনের 2 দিন পর গেলাম এলাকায়। শিওর হতে নীলা নির্বাচনে পাশ করেছে কিনা। ভাই, এলাকার চেয়ারম্যানকে? আগে যে ছিল সে। মানে তাহলে আপনাদের বড় আপু নির্বাচনে পাশ করেনি? আরে ভাই বললেন না তো, কত আশায় ছিলাম বড় আপু পাশ করলে এলাকার উন্নতি হবে। কিন্তু কি হলো, নির্বাচনের 2 দিন আগে বড় আপু নির্বাচন থেকে অব্যাহতি নেয়। পরে আর কি হবে, আগের যে ছিল সেই পাশ করে। আমি লোকটাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। ভাবলাম তাহলে নীলা এতদিন আমার কথা শুনেছে, কিন্তু সে সময় থাকতে শুনেনি। অতএব আমি নীলার কাছে যাচ্ছি না। এদিকে নীলা একা হয়ে গেল, কারণ জ্যোৎস্নার বিয়ে হয়ে গেছে। নীলা রাতে কিভাবে থাকবে? বাড়িতে নীলা কিছুই বলেনি। নীলা ভাবলো সারা রাত আমার কথা চিন্তা করে কাটিয়ে দেবে। নীলা রাতে অনেক ভয় পায়। বুঝতে পারছে আমি তার কাছে এতদিন কি ছিলাম। রাতে নীলা ঘুমোতে পারে না ভয়ে। শেষ রাতে ঘুমিয়ে যায়। নীলা চিন্তা করছে আজকে রাতে কীভাবে থাকবে। নীলার এক ফুফাতো বোনের কথা মনে পড়ল। তার নাম তানিয়া, খুব হ্যান্ডসাম আর নীলাকে খুব সম্মান করে। নীলা ভাবলো তানিয়াকে ফোন করে দেখা করা যাক, কয়েকদিন থেকে যায় কিনা। পরের দিন দেখা যাবে। নীলা তানিয়াকে ভিডিও কল দেয়। তানিয়া ফোন ধরে। আসসালামু আলাইকুম তানিয়া, কেমন আছো? জি আপু ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তোমার চেহারা তো তা বলছে না। আমার চেহারা কি বলছে? মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো, কেমন যেন আগে থেকে শুকিয়ে গেছো। শোনো, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। কেন? তুমি না বিয়ে করেছো, তোমার জামাইয়ের কি হয়েছে? ওর কথা আর বলিস না। এখন তুমি বলো কখন আসবা? অফিস শেষ করে চলে আসবো। কাপড় চোপড় নিয়ে আসবা, কিছুদিন থাকবা। ওকে ওকে, চলে আসবো। নীলা ভাবলো যাক, একটা ব্যবস্থা হলো। এখন কিছু রান্না করতে হবে তার জন্য। নীলা তার জন্য অনেক কিছুই রাঁধলো। রাতের বেলা তানিয়া আসলো, তানিয়াকে খাওয়ালো। তানিয়ার অনেক ক্লান্ত লাগছে, তাই তানিয়া ঘুমিয়ে যায়। সকালে উঠে আবার তানিয়া অফিসে চলে যায়। নীলা সারাদিন ঘরের ভিতর কাটিয়ে দেয়। বিকেলের দিকে তানিয়া অফিস শেষ করে আসলে তারা একসাথে খেলো। খাওয়ার সময় তানিয়া জিজ্ঞাসা করলো, আপু তোমার হাজবেন্ড কোথায়? এই বিষয়ে জিজ্ঞেস না করলে হয় না? না, তোমাকে বলতে হবে। তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। আগে সবসময় তোমার মুখে হাসি লেগেই থাকতো, এখন তোমার কি অবস্থা? দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছ, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। এটা নিশ্চয়ই তোমার পিচ্ছি হাজবেন্ডের কারণে। কোথায় সে? খাওয়ার পর তোমাকে বলি। ওকে। খাওয়া দাওয়া করে দুজনে বিছানায় বসলো। তানিয়া বলল, এবার বলো। সে আমাকে ছেড়ে চলে গেছে। কি? এটা কি করে সম্ভব? সারা জীবন শুনে আসছি স্বামীর জ্বালায় মেয়েরা বাপের বাড়ি চলে যায়, এখন দেখে পুরো উল্টা। তুমি কি এমন করছো যার কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হলো? তার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তার কথা শুনিনি। বুঝছি। তুমি এখানে কেন পড়ে রয়েছো? সে যেহেতু তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে বাড়ি চলে যাও। একা একা ভয় করে না? করে। যদি সবাই ফিরে আসে সেই অপেক্ষায় বসে আছি। ও, আমার ঘুম ধরেছে। শুয়ে পড়ো। তানিয়াও শুয়ে পড়লো। নীলাও শুয়ে পড়লো। তানিয়া জিজ্ঞাসা করলো, আপু তোমার হাজবেন্ডের নাম কি? মুরাদ। তার বাড়ি জানি কোথায়? নরসিংদী। আপু তার একটা ছবি দেখাও তো। নীলা আমার একটা ছবি দেখায়। তানিয়া তাদের কাহিনী সব বুঝতে পারে। এদিকে নীলা আমার জন্য কেঁদে কেঁদে শেষ, আর এদিকে আমি নীলার জন্য কেঁদে কেঁদে শেষ। এখন দুজনকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব তানিয়ার। তানিয়া চিন্তা করলো, নীলা আপুকে কিছু বুঝতে দিবে না, দুজনকেই সারপ্রাইজ দিবে। আপু তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো, আগামীকাল চলো না আমার অফিসে। না রে, আমি যেতে পারবো না। চলো না প্লিজ, তোমার অনেক ভালো লাগবে। কখন আসবি? যাব, গিয়ে 1 ঘন্টা পরে চলে আসবো। ওকে, সকালবেলা মন চাইলে। মন চাইলে না, যেতেই হবে। ওকে। নীলা ঘুমিয়ে যায়।
সকালে উঠে নাস্তা করে তানিয়ার সাথে চলে আসছে তানিয়ার অফিসে। গিয়ে তানিয়া যে অফিসে বসে কাজ করে সেখানে গিয়ে বসলো। আপু তুমি একটু বসো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। একটু বসলো নীলা। কে যেন অফিসে প্রবেশ করলো। নীলার পাশে চেয়ারে বসলো। নীলা মাথা নিচু করে বসে আছে, তার ভালো লাগছে না। একটু বসলো, ভাবলো উঠে বাইরে চলে যাবে, কিন্তু নীলার নাকে পরিচিত একজনের ঘ্রাণ আসছে। বুকের ভিতর কেমন যেন চিনচিন করে উঠলো, মনে হচ্ছে পাশের লোকটার কাছ থেকে। নীলা আস্তে আস্তে মাথা উঁচু করে আর চোখে লোকটার দিকে তাকালো। তাকে অবাক হয়ে যায়। আমাকে দেখেই নীলা চোখে যেন বিশ্বাস করতে পারছে না পাশে বসা ছেলেটা যে আমি। নীলা কেন যেন বিশ্বাস করতে পারছে না যে আমি এখানে হতে পারি। শিহরতে ডাক দিল, মুরাদ। তার ডাকে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখছিলাম নীলা আমাকে ডাকছে। চোখ খুলে দেখি সাজ্জাদ ভাই ডাকছে। ভাই কখন থেকে ডাকছি, ওঠেন না? ভাই স্বপ্ন দেখছিলাম। আমি বুঝেছি, স্বপ্নে দেখছিলাম বউ তোমাকে ডাকছে, সেজন্য উঠতে মন চায় না। আপনি কি করে বুঝলেন? ভাই এমন আমার অনেক হয়েছে। ও, অভিজ্ঞতা আছে আপনার। হুম। আমি ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে আসলাম। একটু পরে একজন এসে বলল তানিয়া ম্যাডাম ডাকে। আমি অফিসের সামনে আসলে একজন বলল ভিতরে গিয়ে বসতে, ম্যাডাম আসবে। আমি ভিতরে ঢুকে দেখি একটা চেয়ারে একটা মেয়ে বসে আছে। আমি মেয়েটার দিকে না দেখে চুপ করে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল ম্যাডাম আসছে না, কিন্তু কেমন যেন একটা ঘ্রাণ আমার নাকে আসছে। কেন জানি মনে হচ্ছে এটা নীলা শরীরের ঘ্রাণ। তার মানে পাশের মেয়েটা নীলা। আমি তাকাতে যাব, কিন্তু ততক্ষণে মেয়েটা আমার নাম ধরে ডেকে দিল। আমি তাকে দেখি আসলেই নীলা। আমি যেন একটা শক খেলাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, শুধু তাকিয়ে রইলাম। নীলা আমার দিকে তাকিয়ে রয়েছে, কিছুই বলছে না। অনেকক্ষণ পার হয়ে গেল। আমি খেয়াল করলাম নীলার মুখের রং পাল্টে গেছে। নীলা চেয়ার থেকে উঠে আমার শার্টের কলার ধরে কষিয়ে দুইটা চট দিল। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম, মুখে কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। নীলা অফিসের দরজা আটকে দেয়। বুঝতে পারছি আজকে আমার খবর আছে। দীর্ঘ 1 মাস পর আমাকে পেয়েছে হাতে নাতে, এত সহজে আমাকে ছাড়বে না। নীলা লাফ দিয়ে আমার মাথার চুল ধরে টেনে আমায় নিচে নামালো। আমাকে নুয়ে আমার পিঠে মারতে থাকে আর বলতে থাকে, বল বল কেন আমাকে ছেড়ে চলে আসলি? বল বল কেন আমাকে ছেড়ে চলে আসলি? আমি কি দোষ করছিলাম? বলছি প্লিজ আর মেরো না। তুই না আমাকে ছেড়ে চলে আসছস, তাহলে বেঁচে আছস কেন? তোমার কারণে। মিথ্যা কথা। তাহলে এতদিন আসছস নাই কেন? কারণ তুমি আমার কথা শোনোনি। সেজন্য চলে আসবি তুই? পিঠে আরেকটা কিল দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো। আমি বললাম, কাঁদছো কেন? এখন তো আমাকে পেয়ে গেছো। এটা তো সুখের কান্না। আমি ভাবতে পারিনি আমি চলে যাবার পর তুমি এতটা কষ্টে থাকবে। আমি ভেবেছিলাম তুমি আরো হাসি খুশিভাবে নির্বাচন কমপ্লিট করবে আর আমাকে সারা জীবনের জন্য হারাবে। আসলে তুই চলে যাওয়ার পর তোর মর্যাদা বুঝতে পারি। মুরাদ, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তুমি যদি প্রথমে আমার কথা শুনতে, তাহলে হয়তো এতটা কষ্ট করতে হতো না। তুই আমাকে আবার ছেড়ে চলে যাবি? যদি আমার কথা না শোনো। ওকে। এখন আর কেঁদো না। তোমার শরীরের কি অবস্থা? কি সুন্দর পরীর মতো ছিল আমার নীলা, এখন সুখে কি হয়েছো? তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। তোমার ফার্স্ট কাজ হলো আমার মা বাবার কাছে ক্ষমা চাওয়া। সরি মুরাদ, তোর মা বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি। বল কবে তোর গ্রামের বাড়ি যাবি? সামনের সপ্তাহে। আমার গ্রাম অনেক ভালো লাগে। গিয়ে আমরা অনেক দিন থাকবো। আই এম সরি, ওই দিন রাতে আমি তোমার ডাক শুনিনি। ওই দিন যদি তুই না থাকতি তাহলে হয়তো আর আমাকে পেতি না। এখন তোমাকে আমি পেয়েছি, তুমি আমাকে পেয়েছো, আর কোনো কষ্ট নেই। আমি আমার কপাল নীলার কপালের সাথে এক করলাম। নীলার চোখে পানি, আমার চোখেও পানি। আমি নীলার মাথায় ধরে আবার আমার বুকে টেনে নিলাম। নীলা আমাকে জোরে ধরেছে শক্ত করে। আবারও নীলা কেঁদে দেয়। আবার যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমাকে আর জীবন্ত পাবি না। ওকে, আমি তোমাকে ছেড়ে চলে যাব না, কিন্তু তুমি আমাকে তোমাকে মারার অনুমতি দাও। তুই আমাকে মেরে ফেলিস, তবুও আমাকে ছেড়ে চলে যাস না। প্রিয়জন পাশে না থাকার বেদনা আমি বুঝতে পেরেছি। এই তো লক্ষ্মী মেয়ে। আমি নীলা চোখ মুছে দিলাম, চেয়ারে বসালাম, দরজা খুলে দিলাম। একটু পর তানিয়া প্রবেশ করলো। আমি বুঝতে পারছি সব তানিয়ার কাজ ছিল। মনে মনে তানিয়াকে অনেক ধন্যবাদ দিলাম। তানিয়া এসে বলল, আপু আমাকে আর তোমার সাথে থাকতে হবে না তো? আপাতত না, সময় হলে বলবো। সময়টা কখন? পেটে বাচ্চা হলে? যা শয়তান। ম্যাডাম, আপনি তো কিছুদিন আগে বলেছিলেন বউকে নিয়ে কোথাও ঘুরতে। সেই ছুটিটা আমি আগামী সপ্তাহে চাই। মুরাদ ভাই, এটা কিন্তু ঠিক না। দিয়ে দিস না। আগামী সপ্তাহ কিন্তু এখন না। যান, এখন মন দিয়ে কাজ করেন। আমি চলে আসলাম অফিস শেষ করেই। নীলাকে নিয়ে শপিং মলে গিয়ে তার জন্য বোরখা কিনলাম। সেখান থেকে বোরখা পরিয়ে আমার মেসে গেলাম। গিয়ে নীলাকে সাজ্জাদ ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম। সাজ্জাদ ভাই নীলাকে কতগুলো উপদেশ দিয়ে দেয়। আমি আমার জরুরি জিনিসপত্র নিয়ে বাসায় আসলাম। নীলাকে বোরখা অবস্থায় আরও বেশি সুন্দরী লাগে।
নীলাকে বললাম বোরকা পরে ঘর থেকে বেরোতে, আর আগের সব কিছু ভুলে যেয়ে সামনে ফোকাস করতে। সে আমার কথায় সায় দেয়। বাসায় আসলে নীলা আমাকে রান্না করে খাবার খাওয়ায়। আমি খেয়ে দিয়ে রুমটা গোছালাম যেভাবে আগের মতো ছিল। আমি নীলা রাতে বিছানায় শুয়ে আছি, যেহেতু অনেকদিন পর, তাই নীলাকে শরীর ধরতে কেমন যেন লজ্জা লাগে। আমি ঘুমিয়ে গেলাম। সকালে সব লজ্জা চলে যায়। দেখি নীলা আমাকে জোরে ধরে ঘুমোচ্ছে, তার মিষ্টি মুখটা আমার দিকে তাকিয়ে আছে। আমি নীলাকে ডাক দিলাম, সে উঠে ফ্রেশ হয়ে রান্না করে। আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। অফিস থেকে এসে দেখি নীলা গোলাপি কালার শাড়ি পরেছে, যেটা দেখে আমার মাথা এমনিতেই ঠিক নেই, তাও আবার তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে, আর তার শরীরের একাংশ দেখা যাচ্ছে। আমি কোনো চিন্তা না করে তার কোমর ধরে তাকে টান দিয়ে আমার বুকে আনলাম। তার মিষ্টি গোলাপি ঠোঁটে চুমুর প্রলে পেকে দিলাম অনেকক্ষণ। নীলা আমাকে টেনে নিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুই না আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসবি, আমার শরীর আনছান সেখানেই যাওয়ার জন্য। আমি বুঝতে পারছি নীলা কিসের কথা বলছে। আমি এতদিন সেটারই জন্য অপেক্ষা করছি। আমি নীলার ঘাড়ে চুমু খেতে থাকি। আমি আস্তে আস্তে নিচে বাকি কাজটুকু নীলাই সেরে ফেলে। ভাবলাম এত ফেতনার ভেতরেও নীলা নিজেকে সম্পূর্ণ ঠিক রেখেছে। আমরা সন্ধ্যার সময় শুনলাম, উঠলাম পরের দিন সকালে। নীলা বলল, এই জিনিসটা এত মজা, এত সুখ আগে যদি জানতাম, তাহলে আমি তোর কথা আর কখনো অবাধ্য হতাম না। আমি আরো 10 বছর আগে বিয়ে করে ফেলতাম। তখন কিন্তু তুমি আমাকে পেতে না। তা ঠিক। এখন বলো কি খাবে? সেটা বলে দিতে হবে? না, এখন আর না। আমি নাস্তা তৈরি করছি, খেয়ে দিয়ে অফিসে যাও। ওকে। আমি অফিসে চলে আসি। পরের সপ্তাহে আমরা গ্রামের বাড়িতে আসি। সেখানে 1 সপ্তাহ থাকি। নীলা মা বাবার পা ধরে মাপ চায়, নীলাকে ক্ষমাও করে দেয়। সপ্তাহে একটা পরীক্ষা, তাই ভার্সিটি গিয়ে পরীক্ষা শেষ করলাম। আরও ভালো কোম্পানিতে চাকরির আবেদন করলাম, কিন্তু তানের রিকোয়েস্টে সে অফিসে থেকে গেলাম। কিন্তু আমার প্রমোশন হয়। আসা যাওয়ার জন্য নীলার বাবার কাছ থেকে একটা গাড়িও নেয় আমার জন্য। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1.5 বছর। 1.5 বছর পর আমাদের একটা মেয়ে হয়। দেখতে নীলার মতো হয়েছে। আসলে ভালোবাসা চেয়ে পাওয়া যায় না, ভালোবাসা দিতে হয়। ভালোবাসা দিলে তুমিও ভালোবাসা পাবে। তো আপনারাও চেষ্টা করুন ভালোবাসা দিয়ে কালো ভালোবাসা পাওয়ার জন্য। তো গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ।